মেডিসিন যে সবার লাগে সেটা নয়। হুম মেডিসিন একটা স্পেসিফিক কিছু জন যাদের এরকম বিহেভিয়ারাল ইস্যুসটা খুব প্রমিনেন্ট তাদের জন্যই লাগে। অনেক অটিজমের ব্যাপারটা ম্যাডাম আমি বলি, হুম যাদের ডাউন সিনড্রোম থাকে তাদের একটা হায়ার চান্স থাকে অফ অটিজম। এরকম অনেক জেনেটিক ডিসঅর্ডার্স আছে যেগুলো তে অটিজমের চান্সেস, যেমন একটি নাম ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, কিছু নাম আছে মোবাইল একদম না পাওয়াই বেটার। যারা এরকম অনেক সময় মোবাইল পেয়ে এই যে মোবাইল ফোন ইনডিউসড, তারা যে এই যে স্ক্রিনের উপরে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, সেই জন্যও কিন্তু তাদের ইন্টারাকশন এবং কমিউনিকেশন কমে যায়। এবং হ্যাঁ হ্যাঁ কিভাবে আমরা ডায়াগনোসিসটা করব, তার মধ্যে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম। যখন একটা বাচ্চাকে কিছু বলা হচ্ছে সে তার জবাবটা দিচ্ছে না, বা হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সিদ্ধার্থ নন্দী। ডক্টর সিদ্ধার্থ নন্দী একজন কনসাল্টিং সাইকিয়াট্রিস্ট। এখন সাইকিয়াট্রিস্ট শব্দটার সাথে আজকের দিনে আমরা সকলেই মোটামুটি কম বেশি পরিচিত, কিন্তু আজকের এই পডকাস্টে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সে দুটো বিষয় কিন্তু সাইকিয়াট্রিরও সুপার স্পেশালাইজেশনের মধ্যে পড়ে। বিষয় দুটি হচ্ছে, একটা হচ্ছে অটিজম এবং দ্বিতীয়টি হচ্ছে ADHD। এখন এই পডকাস্টের প্রথমে আমার দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ পুরো পডকাস্টটা দেখবেন, কারণ এখানে আমরা এমন অনেক কিছু আলোচনা করব যেই কথাগুলো, যেই জ্ঞান বা ধারণা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের নেই, আমাদের জানা নেই, এবং এগুলো জানাটা আজকের দিনে ভীষণ রকম দরকার একটা সুস্থ এবং স্বাভাবিক সমাজ ব্যবস্থার জন্য। এই যে পডকাস্টটা আমি করছি, আমি কিন্তু এই পডকাস্টটা কোনো যেসব পরিবারে দুর্ভাগ্যবশত অটিজম বা ADHD প্রকোপ হয়েছে তাদের জন্য কিন্তু করছি না। এই পডকাস্টটা আমি করছি যারা অটিজম বা ADHD সম্বন্ধে জানেন না তাদের জন্যই। এবং কেন এটা বলছি, পডকাস্টটা শুনুন, শেষ অবধি থাকুন, আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আমি কেন এই কথাগুলো বলছি। এবার আসি ডক্টর সিদ্ধার্থ নন্দী সম্বন্ধে কিছু ওনার ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। উনি কলকাতার ছেলে। উনি SSKM মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে MBBS করেছেন, তারপরে গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে সাইকিয়াট্রিতে MD করেছেন, এবং তারপরে উনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ করেছেন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের উপরে মুম্বাইয়ের নায়ার হসপিটাল থেকে। তার মানে উনি হচ্ছেন ডক্টর টু দা পাওয়ার ডক্টর, মানে একজন সুপার ডুপার ডক্টর। আর এছাড়া ডক্টর সিদ্ধার্থ নন্দীর আরেকটা, উনি মানে খানদানি মানে ডাক্তার আর কি, পারিবারিকও একটা খুব গৌরবজনক একটা ইতিহাস আছে, সেটা ওনার কাছ থেকে আমরা শুনবো। তার আগে স্বাগত ডক্টর সিদ্ধার্থ নন্দী আমার চ্যানেল লাইফ আনস্ক্রিপ্টেড উইথ অর্পিতাতে। অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের সময় দেবার জন্য। আজকে এই রবিবার দিন, আমি জানি আপনি অসম্ভব ব্যস্ত একজন ডাক্তার, আর তারপরে রবিবার দিন হয়তো একটু আপনি সময় পান নিজের পরিবার পরিজনের সাথে দেবার জন্য, সেই সময় থেকেও আমরা মানে জবরদস্তি আমি একটা ভাগ বসিয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা। তো আমি ডক্টর সিদ্ধার্থ নন্দী। তো বর্তমানে আমি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। তো আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ আর রামকৃষ্ণ মিশনের কনসালটেন্ট, আর আমার নিজের চেম্বার আমি করি। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে আজকে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, মানে কিশোর ও কিশোরীদের যে প্রবলেম এবং বাচ্চাদের যে মানসিক প্রবলেম, এই নিয়ে আজকে ডিসকাস করছি। আর হ্যাঁ, মানে আমার ভাগ্যকুলে আমার বাবাও ডাক্তার। সিদ্ধার্থ, গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ, আমাদের আজকের টপিক অটিজম অ্যান্ড ADHD। ওকে 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 ওকে, হ্যাঁ, আজকে আমরা অটিজম নিয়ে ডিসকাস করব আর ADHD নিয়ে, কিন্তু আমরা পরবর্তীকালেও আমরা আরো কিছু কিছু টপিকস যেগুলো আছে সেটা আমরা সেকেন্ড এপিসোডে আমরা ডিসকাস করব। আজকের দিনে মানে আমি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ বলতে যেটা বোঝায় সেইটা নিয়ে আমি বলছিলাম। তার মধ্যে আমরা আজকে টপিকস যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে অটিজম এবং ADHD। হ্যাঁ, এবার আমি আরেকটু বলে দিই, ডক্টর সিদ্ধার্থ নন্দী কলকাতার PKG মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখানেও কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর আরেকটা কথা এবার বলছিলাম যে পারিবারিক যে বিষয়টা, পারিবারিক যে ডাক্তারির যে গৌরবান্বিত বিষয়টা, ওটা একটু আমার দর্শকদের জন্য একটু আপনি বলে দিন, তারপরে আমি আমার প্রশ্নে আসছি। হ্যাঁ, না, দাদু আপনি খুব বড় একজনের ডাক্তার ছবি ছিলেন। দেখতে পাচ্ছেন পেছনে। তো হ্যাঁ উনি হ্যাঁ হচ্ছেন আমার গ্র্যান্ডফাদার ছিলেন।
উনি ডক্টর ধীরেন্দ্রনাথ নন্দী। উনি একজন ওয়ান অফ দ্য ফার্স্ট সাইকিয়াট্রিস্ট অফ ক্যালকাটা, আরজিকর মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং ওনার মাল্টিপল পাবলিকেশনস আছে, এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটিরও উনি প্রেসিডেন্ট হয়েছেন, এবং ওনার কাজ এই মানসিক ফিল্ডে অতুলনীয়, এবং অনেক কাজ করেছেন, এবং সেইগুলো এখনো আমরা সেইগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। আর আমার বাবাও সাইকিয়াট্রিস্ট। উনি বর্তমানে পিয়ারলেস হসপিটাল এবং ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট সিএমআরআই এর কনসালটেন্ট, এবং আচ্ছা। ওনার নিজের চেম্বারে উনি বসেন। ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার তো। মানে থ্যাংক বাবা ইউ। দাদু সবার অনুপ্রেরণাতেই বোধহয়, মানে ডাক্তার ছাড়া আর কিছু হবার কথা বোধহয় আপনি কখনো ভাবেননি, তাই না? সেটাই ভাগ্যকুলে সেটাই হলো। আমার নিজেরও খুব ইচ্ছা ছিল, আর সেটাই হলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব খুব ভালো, খুব সুন্দর লাগলো জেনে। এবার আমি প্রথম প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে অটিজম। আজকাল আমরা অটিজম কথাটা ভীষণ বেশি শুনতে পাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কি লোকের মধ্যে এক্স্যাক্টলি অটিজমটা কি জিনিস, ইনফ্যাক্ট আমার নিজেরই এই ধারণাটা ছিল না। এই পডকাস্টটা করব বলে আমি অনেক পড়াশোনা করে জানলাম আমার নিজেরও যে ডাউন সিনড্রোম, অটিজম এর যে কি পার্থক্য। হ্যাঁ, অটিজমের কেস আজকাল এত শোনা যাচ্ছে, এটাই মানে জানা নেই বেশি। তো আমার দর্শকদের জন্য আপনি একটু বুঝিয়ে বলুন অটিজমটা কি, ব্যাপারটা, এর লক্ষণটা কি? হ্যাঁ, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। হুম। অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মানে এটা ফ্রম বার্থই তার কিছু ব্রেন সার্কিটস এর বাচ্চাদের গোলমাল হয়, যার জন্যে অটিস্টিক ফিচার্স আমরা দেখতে পারি, আর অটিজমের লক্ষণ আমরা দেখতে পারি। অটিজম ডায়াগনোসিস কিন্তু জাস্ট লোককে বলে দেয়া অটিজম সেটা নয়। অটিজমের ডায়াগনোসিসটা কিন্তু যথেষ্ট আহ, একটা ক্রিটিক্যাল ডায়াগনোসিস। হুম। তার মধ্যে যদি আপনি বলেন যে কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো, আমাদের একটা সেট গাইডলাইন্স আছে, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক ম্যানুয়াল 5-এর, এবং আইসিডি 10-11-এরও গাইডলাইন্স আছে। তার মধ্যে কি কি পড়ে, যে ফার্স্ট যেটা হচ্ছে যে ডিক্রিজড, মানে কমে যাচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল কমিউনিকেশন। যে বাচ্চাটি ইন্টারাকশন, আর একটা বাচ্চার সাথে যে ইন্টারাক্ট করে সেইটা দেখা যায় না, একদম দেখা যায় না। মানে আর একটা মানুষ যখন কথা বলছে সে অন্যদিকে তাকিয়ে আছে। অন্যদিকে। এটা সোশ্যাল, কত কত বয়স থেকে এটা মানে শুরু এটা হয় লক্ষণ এটা গুলো? এটা এটা ফ্রম বার্থই অ্যাকচুয়ালি স্টার্ট হয়। আমরা ডায়াগনোসিস করতে পারি মোটামুটি আমাদের যে স্কেলস আছে 2 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ থেকে, বাট তার আগেও কিন্তু দেয়ার আর ওয়েজ দ্যাট উই ক্যান ডিটেক্ট। ইভেন আমেরিকায় এরকম ইনস্ট্রুমেন্ট আছে, 6 মাস বয়স থেকেই তারা কিছু কিছু জিনিস দিয়ে তারা বুঝতে পারে যে এর চান্সেস বেশি। বাট হুম। ইন্ডিয়াতে ডায়াগনোসিস যেটা হয়, যখন সার্টিফিকেশন যেটা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্কেল ফর অটিজম অ্যাসেসমেন্ট, ইসা বলে স্কেলটি বলে। ওকে। সেই স্কেলটি কিন্তু 3 বছরের পরেই দেয়া যায়। ওই জন্য সরকারি জায়গায় সার্টিফিকেট করাতে গেলে এটা 3 বছর আর তার পরেই হবে। আমি একটু ডায়াগনোসিসটায় ফিরে আসি, যে হ্যাঁ, হ্যাঁ, কিভাবে আমরা ডায়াগনোসিসটা করব। হ্যাঁ। তার মধ্যে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল কমিউনিকেশনে প্রবলেম হয়। যখন একটা বাচ্চাকে কিছু বলা হচ্ছে, সে তার জবাবটা দিচ্ছে না, বা সেই সেই জায়গায় সে অন্যদিকে তাকিয়ে ফেলছে, সে তার মনে হয় যেন সে তার নিজের জগতে বাস করছে। এইটাই হচ্ছে যে সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম। তার সাথে সাথে দেয়ার শুড বি রেস্ট্রিক্টেড রিপিটেটিভ স্টিরিওটিপিক বিহেভিয়ার। এটার মানেটা কি আমি একটু বুঝিয়ে বলছি। হুম। মানে জিনিসটা হচ্ছে একটা কাজ রিপিট করছে, মানে একটা জিনিস ধরুন খেলনার গাড়িগুলো লাইনে সাজাচ্ছে, সরিয়ে দিচ্ছে, আবার লাইনে সাজাচ্ছে, আবার ওইটা রিপিট করতে থাকছে, হুম। এবং একটা রিজিডিটি থাকে, মানে একটা জিনিসই ও করবে, নয়তো যদি মা বাবা বলে যে আমরা আজকে বাঁ দিক দিয়ে যাব স্কুলে, ও যদি ডান দিক দিয়ে যাওয়ার অভ্যেস হয়ে থাকে, ও ডান দিক দিয়েই যেতে চাইবে। এটাকে বলে হচ্ছে রিজিডিটি আর রেস্ট্রিকটিভনেস, যে একটা জিনিসই ও ফলো করবে। হুম। তার সাথে সাথে যেমন টু অ্যান্ড ফ্রো মুভমেন্টস, মানে একবার যাচ্ছে আবার ফিরে আসছে, একবার যাচ্ছে আবার ফিরে আসছে, এই রিপিটিটিভনেসটা, হুম। এইটা কিন্তু থাকতে হয়। তার এই 3টে লক্ষণ থাকলেই তবে কিন্তু আমরা বলতে পারি যে তার অটিজম হতে পারে। এবং অটিজম তারপরেও আমাদের স্কেলস দিতে হয়। আমাদের ভারত সরকারের দ্বারা ইন্ডিয়ান স্কেল ফর অটিজম অ্যাসেসমেন্ট করা আছে, সেই স্কেল দিয়ে দেখতে হয়, বা আরো স্কেলস আছে, যেমন তার নাম হচ্ছে
কার্স বলে একটি স্কেল আছে, বিদেশি স্কেলস আছে যেমন এডস স্কেলস আছে। এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চাটার অটিজম আছে কি নেই। স্কেলে কি এটা দেখা হয় যে কি হাই ফাংশনিং অটিজম আছে নাকি লো ফাংশনিং? অটিজমের অনেক মাত্রা আছে, তাই ইয়েস, তো ব্যাপারটা ইয়েস, তাই? ইয়েস, হ্যাঁ। ইয়েস ম্যাডাম, এটা খুব হুম, আপনি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। এই হুম, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলছি। হুম, আগে যেটা ডিএসএম ক্রাইটেরিয়া যেটা ছিল, হুম। সেখানে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট ওয়াজ আ পার্মানেন্ট ডায়াগনোসিস। এখন যেটা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে ভার্বাল নন ভার্বাল হতেই পারে ওকে। অটিজমের মধ্যে। হুম। ঠিক আছে। এরপরে যেটা হয়, আমরা যেমন ইন্ডিয়ান স্কেল ফর, আমি ভারতবর্ষের হ্যাঁ, পার্সপেক্টিভেই বলি, একদম। ইন্ডিয়ান স্কেল ফর অটিজম অ্যাসেসমেন্ট, তার একটা গ্রেডেশন আছে। আচ্ছা। যখন যদি স্কোর 70 নিচে হয় হ্যাঁ। তাহলে তার অটিজম নেই। ও, 70 to 106, এটা একটা কোয়েশ্চেন এয়ার বেসড, মানে কোয়েশ্চেন করে করে বুঝতে হয় এবং বাচ্চাকে অবজার্ভ করে করে। রাইট। মানে ব্লাড টেস্ট বা এই ধরনের কোনো না, টেস্টে এটা বোঝা ব্লাড যাবে না? টেস্ট নয়, ব্লাড টেস্ট নয়। ব্লাড টেস্টের ব্যাপারটা আমরা জেনেটিক ব্যাপারটা আমরা পরে আসবো। হুম, আমরা যেটা মানে ক্লিনিকে করে থাকি এবং গভর্নমেন্টের যেটা অনুমোদিত জিনিস, সেইটা আমি এখন বলছি। হুম। আমরা পরে ওই হ্যাঁ, জেনেটিক্স নিয়ে একটু ডিসকাস করব। তো ঠিক আছে। এই জিনিসটা খুব কেয়ারফুলি রাখতে হবে যে বাচ্চাটির অ্যাসেসমেন্টের করা দরকার। এবং 70 to 106 এর মধ্যে থাকলে এটাকে আমরা মাইল্ড অটিজম বলি। ও, 70 to 105 to 106। হুম। এবার 106 অনওয়ার্ডস টু 126 যদি হয় এটা স্কোরিং এর, তাহলে আমরা মডারেট বলি, এবং তার উপরে হলে আমরা সেটাকে সিভিয়ার বলি। তো ওকে। এইভাবে আমরা গ্রেডেশন করি, মাইল্ড অটিজম, মডারেট, সিভিয়ার, এইভাবে আমরা একটা গ্রেডেশন রাখি। এটা হচ্ছে ইন্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রে এটা এই স্কেলটি। তো রাইট। এইটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চাটির কতটা আছে, এবং তার যে ট্রিটমেন্ট করা হয় যেটা আমরা পরবর্তীকালে ডিসকাস করব, তাতে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি এই রাইট। স্কেলের মাধ্যম দিয়ে। রাইট। ইয়েস। এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করি। আমরা জানি যে প্রেগনেন্সির অ্যারাউন্ড 6 মান্থসে এরকম কিছু টেস্ট আছে যাতে আমরা ফিটাসের অ্যাবনর্মালিটি জানতে পারি, যেমন ডাউন সিনড্রোম এগুলো। কিন্তু অটিজমের ক্ষেত্রে এরকম কিছু নেই, তাই তো মনে হচ্ছে শুনে। অটিজমের ব্যাপারটা ম্যাডাম আমি বলি, হুম। যাদের ডাউন সিনড্রোম থাকে তাদের একটা হায়ার চান্স থাকে অফ অটিজম। এরকম অনেক জেনেটিক ডিসঅর্ডার্স আছে যেগুলোতে অটিজমের চান্সেস বেশি থাকে। যেমন একটি নাম হচ্ছে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। আরো কিছু নাম আছে, যেমন যাদের ফিনাইল কিটোনিউরিয়া, এদের এরকম টাইপের ডিজিজ যাদের থাকে, হ্যাঁ। তাদের চান্সেস বেশি যে ফ্র্যাজাইল এক্স বা ফিনাইল কিটোনিউরিয়া জেনেটিক ডিসঅর্ডার্স যেগুলো, বা ডাউন সিনড্রোম, তাদের অটিজম থাকার একটা হায়ার চান্সেস থাকে। চান্স তো থাকে। সেইটা আমাদের সেই যেমন আমরা যেমন 6 মান্থসে যেটা জানি, যেটা মানে 20 উইকস বেসিক্যালি অন প্রেগনেন্সি, আমরা একটা ট্রিপল মার্কার টেস্ট করি, অ্যানোমালি স্ক্যান করি টু ডিটেক্ট ডাউন সিনড্রোম। তো সেই টেস্টগুলো এই মানে যদি ডাউনস থাকে তাহলে আমাদের একটা হায়ার চান্স থাকে যে তার অটিজম। ওই জন্য অনেক সময় আমরা অ্যাডভাইস করি। আর একটা জিনিস আমি বলে রাখি যে এটার কিন্তু অটিজমের একটা জেনেটিক বেসিস আছে। একটা বাচ্চার যদি অটিজম হয়ে থাকে তার যে সিবলিং এর হওয়ার চান্স অনেক হাই থাকে। Even it is told that the genetic predisposition is around 90%. তো ও, ওই জন্য যখন আমরা ফার্স্ট চাইল্ডের বা একজনের অটিজম হয়, তারপরের বাচ্চার জন্য আমরা বলি মা বাবাকে সতর্ক থাকতে, এবং প্রপার গাইনোকোলজিস্ট, পিডিয়াট্রিশিয়ান এবং চাইল্ড সাইকিয়াট্রিস্টকে অবশ্য করে কনসাল্ট করতে। রাইট। তার মানে এখানে আমি আমার দর্শকদের জন্য একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে প্রেগনেন্সি টাইমে অটিজম হবে কি না হবে এটা কিন্তু বলা সম্ভব নয় কোনো পরীক্ষা করে, তাই তো? হ্যাঁ, তার মানে মানে প্রপার আমার, কোনো ডায়াগনোসিস হ্যাঁ, এটা নেই, বাট হ্যাঁ, সাবসিডিয়ারি আছে। হ্যাঁ, রাইট। না, মানে কি হয়, আমি হ্যাঁ, বলছি আপনাদেরকে হ্যাঁ, বা বন্ধুগণকে, হ্যাঁ, যে অটিজমে যেরকম আমরা ডাউন সিনড্রোমের, একটা ডাউন সিনড্রোমের যে 21 ট্রাইজোমি বলে যে প্রবলেমটা, এটা আমরা ডিটেক্ট করতে পারি, এবং তার সাথে সাথে আমরা যে ফিটাল স্ক্যানস গুলো করি তাতে আগে আমরা ডিটেক্ট করতে পারি।
বাট এখানে অ্যাজ সাচ এই অটিজমের এটা কি হয় যে এটা হেটেরোজেনেটিক প্রিডিসপোজিশন, একটা জিন রেসপন্সিবল নয়। তো এই জন্য সেইভাবে আমরা বার করতে পারি না, বাট দেয়ার আর সার্টেন রিস্ক ফ্যাক্টরস, সেইটা দিয়ে আমরা সতর্ক করতে পারি যে হ্যাঁ একটা চান্স বেশি থাকতে পারে। সেটা মেইনলি জেনেটিক, তাই ইয়েস তো? ইয়েস আচ্ছা, ইয়েস আমি ইয়েস। এই কথাটা এই জন্য আমার দর্শক বন্ধুদের খুব পরিষ্কার ভাবে বলতে চাই, এই অটিজম কিন্তু তার মানে যে কোনো কারোর সাথে যে কোনো সময় হতে পারে, তাই না? হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ। ফলে সেই ইয়েস। ক্ষেত্রে এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি আমাদের পডকাস্টটা পুরো দেখার জন্য, কারণ আমাদের প্রত্যেকেরই ধারণা থাকা দরকার অটিজমটা কি জিনিস, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয় এবং কিভাবে কোঅপারেট করতে হয় যারা অটিজমের স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তো? ডেফিনেটলি ডেফিনেটলি, আপনার এই ইনিশিয়েটিভটা খুব ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে এটা। হ্যাঁ, এবার আপনি আমাকে বলুন, অটিজমের তারপরে এটা যে হলো, অটিজম ডিটেক্ট হলো যখন, তখন এই ট্রিটমেন্টের ব্যাপারটা, এই সাইকেলটা একটু বলুন কি করে তখন আপনারা করেন। হ্যাঁ, বেসিক্যালি আমরা এটা দেখতে পেরেছি যে অটিজমের বেস্ট ওয়ে অফ ম্যানেজমেন্ট যেটা হয় হুম সেটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ নেওয়া। মানে একজন কেউ নয়, হুম একজন, তার মধ্যে টিমের মধ্যে পড়ে হচ্ছে হুম একজন সাইকিয়াট্রিস্ট বা চাইল্ড সাইকিয়াট্রিস্ট, হুম তার সাথে সাথে পিডিয়াট্রিশিয়ান, হুম তার সাথে সাথে আহ, থাকে হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের রোলস গুলো আমি এক্সপ্লেন করব। হুম তার সাথে সাথে থাকে হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর এবং অনেক সময় ফিজিওথেরাপিস্ট। এদেরকে নিয়ে আমাদের একটা টাই আপ করে কাজ করতে হয় এবং অবশ্য করে অনেক সময় নিউরোলজিস্টের প্রয়োজন হয়। তো এইটা নিয়ে একটা আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল টিম বানাতে হয়। তো সেইটা দিয়ে আমরা দেখতে পেরেছি যে তার মানে ফলটা বেটার দেন একজন যদি করে। তো ওই জন্য মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ এখন যেটা ইউএস এর যে স্টাডিজ এবং বাইরের স্টাডিজ, সেটাতে দেখা যাচ্ছে যে সেটাই সব থেকে বেস্ট ওয়ে অফ ডায়াগনোসিং অ্যান্ড ট্রিটিং দ্য চাইল্ড। তো আমরা কি করি, যখন একটি বাচ্চা আমাদের কাছে আসে হুম আমরা প্রথমে অ্যাসেসমেন্ট করি, হুম একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করি। হুম এবং ভারত সরকারের যে নিয়ম দেয়া আছে, যে স্কেলস গুলো যেটা দেয়া, হুম স্কেলস গুলো জেনারেলি ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা দেয়। ওকে ঠিক আছে। হুম এবার যদিও সাইকিয়াট্রিস্ট এবং পেডিয়াট্রিশিয়ানরা অ্যালাউড বেসিক্যালি, তাও মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় বেশিরভাগ জায়গায়, সরকারি জায়গায় আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা স্কেলস গুলো দিয়ে থাকে। হুম এবার যে বাচ্চাটির যেরকম মাত্রা আছে অটিজমের, সেই অনুযায়ী তাকে সেই রকম ভাবে ট্রিটমেন্ট প্ল্যান একটা তৈরি করতে হয়। তো তার মধ্যে অকুপেশনাল থেরাপিটি খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে কিছু জনের, যারা নন ভার্বাল বা যাদের ভোক্যাবুলারি কম, তাদের একটু স্পিচ থেরাপি লাগে। অকুপেশনাল থেরাপির রোলটা হচ্ছে যে তাদের দৈনন্দিন যে জীবিকা কিভাবে তারা অর্জন করবে এবং তারা কিভাবে জীবনে চলবে সেই পথটা গাইড করার জন্য তাদের কমিউনিকেশন ওকে ইন্টারাকশনটাকে একটু বাড়ানো। হ্যাঁ হ্যাঁ তার সাথে সাথে আমি বলে রাখি যে এর যখন একটু বাচ্চা একটু বয়স বাড়ে, এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে ট্রিটমেন্টের বেস্ট মোডালিটি হচ্ছে আর্লি ইন্টারভেনশন। যত আর্লি ডিটেক্টেড হবে তত ভালো, যত আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে ততই ভালো, তার আউটকামটা বেটার এবং তাড়াতাড়ি রিকাভারির একটা চান্সেস থাকে। ঠিক আছে। যত এবার তাড়াতাড়ি, মানে ধরুন একটা 6 মাস কি 1 বছরের বাচ্চা দেখা যাচ্ছে মানে হ্যাঁ সিমটম গুলো থেকে, হ্যাঁ তখন থেকে হ্যাঁ, কি ট্রিটমেন্ট শুরু হতে পারে? এটা আমাদের এখানে 6 মাস থেকে 1 বছরে হয় না। এখানে 6 মাস থেকে আমাদের জেনারেলি বাচ্চাদের ডিটেক্টেড আমরা অ্যাজ আর্লি অ্যাজ 1.5 ইয়ার্সে মোটামুটি করতে পারি। ওকে তো 1.5 ইয়ার্স থেকে আমরা থেরাপিটা স্টার্ট করে দিই যদি আমরা সেরকম পাই। জেনারেলি বেশিরভাগ সময় আমাদের কাছে আসে টু টু 2 ইয়ার্স এন্ড অ্যাবাভে, বাট কিছু বাচ্চারাও 1.5 ইয়ার্সে আমরা কিছু লক্ষণ দেখে বুঝতে পারি যে হুম এর চান্সেস, আমরা রিস্ক নিই না, আমরা তাড়াতাড়ি থেরাপি স্টার্ট করে দিই। এবং হুম তার সাথে সাথে কিছু মেডিসিনও আছে হুম তাদের হেল্প করার জন্য। দেখুন এরকম যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোনো পার্টিকুলার মেডিসিন আছে ফর দ্য কিওর, না এরকম, এটা এটা কোনো অটিজম কোনো একটা ভাইরাস নয় বা কোনো একটা ব্যাকটেরিয়া নয় যে তাকে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল মেডিসিন দিয়ে দেবো ঠিক হয়ে যাবে। এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু এবং তার জন্য আমাদের কিছু কিছু কন্ডিশন একটা। হ্যাঁ কিছু কিছু সাপ্লিমেন্টস আছে,
সেইগুলোতে আমাদের কিছু কিছু কাজ হয়, এবং সেই কিছু কিছু ডায়েটরি মডিফিকেশন অনেক সময় লাগে, সেইটাতে কিছু কিছু হেল্প হয়। হ্যাঁ, সেই অনুযায়ী প্রত্যেকটা বাচ্চার কিন্তু আলাদা প্রবলেমস, ওই জন্য পার রাইট। কেস আমাদের দেখে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট প্ল্যান বানাতে হয়। এবং মানে আরেকটা এখন প্যাসিভ প্যাসিভ একটা ট্রিটমেন্ট যে। এক্স্যাক্ট, এবং আরেকটা জিনিস আমি বন্ধুগণদের ক্লিয়ার করে দিতে চাই, যে স্টেম সেল থেরাপি নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে। মানে বাচ্চাদের যখন জন্মানোর সময় মায়েদের যে ওই আম্বিলিক্যাল কর্ডটা রেখে দেয়া হয়, সেখান থেকে ট্রিটমেন্ট। এবং দেখুন, এইটা আমি ক্লিয়ার করে দিতে চাই, এবং ভারত সরকার থেকেও ক্লিয়ার করে দিয়েছে, এখনো অটিজমের সেই স্টেম সেল থেরাপি কিছু সেরকম কিছু সাকসেস রেট কিছু পাইনি। এবং এটা হয়তো অনেক ইন দ্য নিয়ার ফিউচার কিছু হয়তো বেরোতে পারে, বাট এখনো পর্যন্ত আমরা যে আজকের দিনে 2025 সাল আমরা শুরু করব নিউ ইয়ারে, এখনো পর্যন্ত এরম কিছু জিনিস কিন্তু বা স্টেম সেল থেরাপি কিন্তু কাজ হয়নি। এটা আমি ক্লিয়ার করে দিতে চাই বন্ধুগণদের। হুম, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলবো, যে এবার হচ্ছে যখন বাচ্চাটি একটু বড় হচ্ছে, 4 বছরের পরে হয়ে যাচ্ছে, হুম, তখন তার একটা পড়াশোনার বিষয় আসে। হুম, এই বাচ্চাদেরকে সবসময় নর্মাল পুঁথিগত বিদ্যাতে তারা নাও শিখতে পারে। এদের কিন্তু কিন্তু একটা জিনিস, এদের একটা মিরর নিউরনসে প্রবলেম থাকে, মানে ওরা আরেকজনকে দেখে শিখতে পারে না। কিন্তু ওদেরকে যদি শিখিয়ে দেয়া হয়, তারা কিন্তু আপনার আমার মতনই কিন্তু পুরো ফাংশনিং কাজ করতে পারে। ঠিক আছে। তো হ্যাঁ, এই এই সূত্র ধরে আমি আর একটা জিনিস বলতে চাই, যে এই এই যখন এরকম প্রবলেমস হচ্ছে, এই হ্যাঁ, 4 ইয়ার্স এর পর থেকে অনেকের একটু স্পেশাল এডুকেটরের হেল্প লাগে। স্পেশাল এডুকেটররা কারা? ইনারা হচ্ছে স্পেশাল ডিএড বা স্পেশাল বিএড পাশ করা একজন কোয়ালিফাইড পিপল। তারা এদের পড়াশোনাটাকে হেল্প করে। যারা সাইকিয়াট্রিস্ট, তারা মিনিমাম এমডি সাইকিয়াট্রি হতে হয়। তারপরে তারা চাইল্ড সাইকিয়াট্রিস্ট হতে গেলে তারা পোস্ট ডক্টরাল ফেলোশিপ বা ডিএম করা থাকে। যারা নিউরোলজিস্ট, যারা পেডিয়াট্রিশিয়ান এমডি হন, এবং যারা নিউরোলজিস্ট হন, তাদের ডিএম ডিগ্রি থাকে জেনারেলি। হুম, এবং যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের এমফিল থাকাটা মানে সার্টিফিকেশনে ম্যান্ডেটরি, কারণ তাদের রেজিস্ট্রেশন নাম্বার সেই অনুযায়ী তারা পান। এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। হুম, আর একটা জিনিস হচ্ছে স্পিচ থেরাপি। হুম, স্পিচ থেরাপিটা একটা খুব বিষয়, যারা হচ্ছে স্পিচের ল্যাকিং, স্পিচটার রোলটা আছে, ডেফিনেটলি আছে, এবং স্পিচ থেরাপিস্টদের অনেকটাই রোলস আছে, কিন্তু গাইডেড ভাবে। মানে তাদের যারা কমিউনিকেশনের ওপরে কাজ করছে, যেই স্পিচ থেরাপিস্টরা, তাদের ইম্পর্টেন্সটা আরো বেশি হয়। বাট স্পিচটা অনেক সময় আমরা দেখি অটোমেটিক্যালি অকুপেশনাল থেরাপিতেও চলে আসে। তো এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম, একসাথে মিলে যদি কাজ করা হয়, হুম। তার রেজাল্টটা কিন্তু অনেক বেটার আসে বাচ্চা। আচ্ছা, এটা আপনার তো চাইল্ড, আমি একটা প্রশ্ন আসছে যে চাইল্ড সাইকিয়াট্রিস্ট যে যিনি হবেন আর কি, মানে হুম, তার রোলটা এখানে ঠিক কি? এখানে তো মনে হচ্ছে খুব বেশি রোল আছে, যারা এই যে থেরাপিস্টের রোলটা মনে হচ্ছে খুব বেশি আছে এখানে, খুব খুব না? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ, ম্যাডাম করেছেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা আমি একটু আপনাদের ক্ল্যারিফাই করতে চাই। হুম, আহ, জিনিসটা হয় কি, যে চাইল্ড সাইকিয়াট্রি বাচ্চাদের অনেক, তার সাথে সাথে অটিজমের সাথে অনেক সাবসিডুয়ারি প্রবলেমস থাকে। যেমন বিহেভিয়ার ইস্যুস খুব, তারা এক জায়গায় বসে থাকতে পারে না, তারা অনেক নিজেদেরকে সেলফ হার্ম করে, সেলফ বাইটিং, মাথা ঠুকছে, বা এক জায়গায় মানে থেরাপি, এরকম যদি বাচ্চা হয়, তাদেরকে থেরাপি করানোই যাবে না হুম, যদি তাদেরকে একটু ওষুধ দিয়ে তাদেরকে না পাঠানো হয়। হুম, তো সেই জায়গাটি চাইল্ড সাইকিয়াট্রিস্টের মেইন রোল বিহেভিয়ার ইস্যুস গুলো ম্যানেজ করা, ইন দ্য সেন্স দ্যাট যাদের অটিজম থাকে, তাদের এডিএইচডি হওয়ারও চান্স বেশি থাকে, তাদের সেলফ হার্ম বিহেভিয়ার করার চান্স বেশি থাকে, তাদের স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার্স এর প্রবলেমসও বেশি থাকে। তো সেই জায়গাগুলি, এবং যেহেতু তাদের এই অটিস্টিক বাচ্চা কিন্তু সব বুঝতে পারে, যদিও সে অনেক কিছু বলতে পারে না, নিজেকে এক্সপ্রেস করতে পারে না, তাই জন্য তাদের মধ্যে ডিপ্রেশনেরও চান্সেস একটু বয়স বাড়লে অনেক হতে পারে। তো সেই জায়গাটি ডাক্তারদের খুব ইম্পর্টেন্ট, চাইল্ড সাইকিয়াট্রিস্টদের খুব ইম্পর্টেন্ট রোল এদের হুম, ম্যানেজ করা। এবং আমরা অনেক সময় দেখি যে বিহেভিয়ার ইস্যুস গুলো যদি ঠিকঠাক ভাবে ম্যানেজ না করা হয়, তাদেরকে থেরাপি তারা কমপ্লায়েন্ট হয় না।
তো ওই জন্য থেরাপি পাঠানোর সময় সাথে সাথে যদি মেডিসিনের দ্বারা তাদেরকে পাঠানো হয় তাদের আউটকামটা অনেক বেটার হয়। ওকে, বাট মেডিসিনটা কি সবার ক্ষেত্রে কম্পালসারি না বোধহয়, যদি না, মেডিসিন, mind এটা আমি থাকে। একটু ক্লিয়ার করে দিতে চাইছি, মেডিসিন যে সবার লাগে সেটা নয়। হুম 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 হুম। সেই মেডিসিন একটা স্পেসিফিক কিছু জন যাদের এরকম বিহেভিয়ার ইস্যুসটা খুব প্রমিনেন্ট তাদের জন্যই লাগে। অনেক অটিস্টিক বাচ্চার জাস্ট ডায়েটরি মডিফিকেশন এবং থেরাপি সেটা করালে, এবং এরকমও অটিস্টিক বাচ্চা আছে তাদের থেরাপিও লাগে না। ওকে, তারা সেটা আমাদের মধ্যে, হ্যাঁ 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 ম্যাডাম প্লিজ ফাংশনিং বলুন। যারা, হুম আচ্ছা, তার মানে যারা এই অটিজমের স্কেলে খুব নিচের দিকে আছে, নিচের দিকে মানে কম অটিজম আছে যাদের, হুম হুম তার মানে তাদের যে ইমপ্রুভমেন্টটা হবে যে হুম। ট্রিটমেন্ট থেকে, সেটা অনেক বেশি, তারা মানে অলমোস্ট নর্মাল লাইফও লিড করতে পারে। অনেকেই অনেকেই আমরা দেখি আফটার 5-6 ইয়ার্স অফ ট্রিটমেন্ট হুম তারা অনেকেই একদম নর্মাল স্কুলেই যাচ্ছে, নর্মাল লাইফস্টাইল লিড করছে, এবং তাদের ইন্টারাকশনও বেড়ে যায়। এবং হুম আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই যে অটিজমের সাথে সাথে কিন্তু আমরা দেখি যে ইন্টেলেকচুয়াল ডেফিসিট অনেকের থাকে, মানে যেটা আগে আমরা মেন্টাল রিটার্ডেশন বলতাম, এটা এখন একটা অবসলিট টার্ম, এই ওয়ার্ডটা এখন আর কিন্তু বলা হয় না মেন্টাল রিটার্ডেশন। এদের একটু বুদ্ধি অনেকের কম হওয়ার টেন্ডেন্সি থাকে। সেই জন্য যখন একজন সার্টিফিকেট বানাচ্ছে সরকারি জায়গায় বা অ্যাসেসমেন্ট করা হয় অফ অটিজম, আমরা জেনারেলি তার সোশ্যাল কোশেন্ট এবং ডিকিউটা আমরা দেখে নিই ওই স্কেলে, যে তাদের বুদ্ধিটা কতটা আছে। সেই অনুযায়ী আমাদের মানে আমাদের তার প্ল্যান করা হয়। এরকম নয় যে সব অটিস্টিক বাচ্চারই বুদ্ধি কম হবে, এবং এরকমও নয় যে সব অটিস্টিক বাচ্চার বুদ্ধি বেশি হবে। অনেকে যারা, যেটা আমরা হাই ফাংশনিং যেটাকে বলি, যাদেরকে তাদের মোটামুটি আইকিউ ওয়াইজ তারা অনেক ঠিক, এবং তারা ভার্বাল, তাদের কোনো সেই ভার্বালিটির প্রবলেম থাকে না, এবং তাদের অনেক এক্সেপশনাল কোয়ালিটিসও থাকে, যেমন খুব ভালো মেমোরি থাকতে পারে। এবং আমি অনেক ফেমাস লোককে আমরা জানি তাদের কিন্তু স্লাইড অটিজম, সে আপনি আইনস্টাইনই বলুন বা আরো কিছু মানুষদের বলুন, তাদের কিন্তু মাইল্ড অটিস্টিক ফিচার্স ছিল, ছিল, কিন্তু তার সাথে সাথেও তারা কিন্তু জীবনে অনেক দূর তারা এগোতে পেরেছে। বুঝতে পেরেছি। আমি জাস্ট এই প্রসঙ্গে বলি, আমাদের দেশের ফিল্ম ডাইরেক্টররা তো খুবই ভালো ভালো ছবি তৈরি করেন। তো হুম। মাই নেম ইজ খান দেখেছেন কি আপনি? তাতে হ্যাঁ শাহরুখ হ্যাঁ খান তো অটিস্টিক ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ সেই কিন্তু মুভিতে, সব কাজই মোটামুটি সামলে সবকিছুই সে করতে পারতেন। হ্যাঁ আমি এক্স্যাক্টলি মুভিটা রিকল করতে পারছি না, বাট এরকম অনেক মুভিজই আছে। হ্যাঁ স্পেশালি আমরা যেরকম দেখি যে দ্য রেইন ম্যান বলে একটা মুভি ছিল ইংলিশে, সেখানে টম ক্রুজ ছিল, এবং সেখানে একটা বাচ্চাকে একটা মানুষকে দেখানো হয়েছিল, সেই মানুষটার ডায়াগনোসিস ছিল অ্যাসপারজার্স। এটা একটু জানা দরকার, অ্যাসপারজার্স টার্মটা এখন আমরা আর ইউজ করি না, এটা বেসিক্যালি আমরা হাই ফাংশনিং অটিজমই বলি। মানে এরা হচ্ছে মানে অটিজম উইথ ভার্বাল, এবং তাদের নো ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, অ্যান্ড আইকিউ ওয়াইজ দে আর নর্মাল অর অ্যাবাভ নর্মাল। তো ওকে। এদেরকে আমরা অ্যাসপারজার্স বলে একটা টার্ম ইউজ করা হতো আফটার দ্য পার্সন অ্যাসপারজার্স হু ফাউন্ড আউট দিস প্রবলেম। অ্যান্ড লাইক এইটা এই এই ডায়াগনোসিসটা এটা এখন এখন হাই ফাংশনিং অটিজম বা অটিজমই এটা রাখা হয়। তো এই মানুষদের কিন্তু যেমন দেখা যেত যে সে খুব হাইফাই অঙ্ক করতে পারতো এবং এরকম, তো তাদের এরকম কিন্তু এক্সেপশনাল এরকম কোয়ালিটিস থাকে। হ্যাঁ, ইয়েস। এবং আরো একটা ওই সিনেমার কথা এসে গেল, আমি খুব সিনেমা দেখি। আই অ্যাম স্যাম বলে একটা হলিউড মুভি আছে, আই অ্যাম স্যাম। সেখানে ওকে। স্যাম এরকম একটা ক্যারেক্টার, সে একটা হুম ছোট হুম বাচ্চাকে, নিজেরই বাচ্চা, সেটাকে মানুষ করে দিল, মা ডেজার্ট করে চলে গেছিল, এইটুকু হুম। বাচ্চা থেকে কিভাবে বাচ্চাটাকে বড় করে দিল, এবং বাচ্চাটা তারপরে বাবাকে, মেয়েটি কিভাবে সামলানো, মানে অসাধারণ মুভি একটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যাডাম, এরকম অনেক মুভিজও আছে এবং এরকম রিয়েল লাইফ স্টোরিজও আছে, বুকসও আছে, যেখান থেকে আমরা আরো ইন্সপিরেশন নিতে পারি অফ দ্য সাকসেস। আপনি যদি খবর কাগজেও দেখেন, একজন এখন অটিজম নিয়ে সে ইংলিশ চ্যানেল পার করছে, একটি মুম্বাইয়ের একটি মেয়ে, সে এলিফ্যান্টা কেভস অব্দি ফ্রম দ্য দ্য ওই কোলাবার ওখান থেকে সুইমিং করে গেছে। তো সেই রকম অনেক, সে গোল্ড মেডেল জিতে এসছে। হ্যাঁ এরকম হ্যাঁ অনেকেরই কিন্তু এরকম আছে। তো হ্যাঁ সেই নিয়ে কিন্তু অনেকেই চলে, এবং
অটিজম ইজ নট এনি হার্ডল, এটা এরকম নিয়ে কিন্তু অনেক দূর চলা যায়। চলে। আমার কাছে অনেক পেরেন্টসরা আসে, তারা বলে যে তাদের কি হবে তাদের ছেলে মেয়েদের, কিন্তু আমি তাদের আশ্বাস দিতে চাই যে তাদের যদি ঠিকভাবে থেরাপি এবং ট্রিটমেন্ট করানো হয়, তাদের কিন্তু অনেক দূর অব্দি প্রোগ্রেস দেখা যেতে পারে, এবং তাদের অনেক এক্সেপশনাল কোয়ালিটিস থাকে, সেটা যদি নার্চার করা হয় তারা পৃথিবীতে অনেক দূর এগিয়ে যেতে পারে। যাবে, এবং যে যেই অবস্থাতেই থাকুক তার থেকে হুম। অনেকটাই ইমপ্রুভমেন্ট করা সম্ভব ইয়েস, লেগে ইয়েস, থাকে, ইয়েস, তাই ইয়েস, তো? ইয়েস, আচ্ছা, এবার ইয়েস। আরেকটা প্রশ্ন এখানে বলে দিই, যেমন আমরা জানতে পারলাম একটা জেনেটিক্স এর একটা ফ্যাক্টর অটিজমে কাজ করে, হুম। এছাড়া কি আর কিছু আছে যে যার যে কারণে অটিজম হতে পারে ইয়েস ম্যাডাম, আমি এটা মায়েদের বলছি। বা? আচ্ছা হ্যাঁ, ম্যাডাম, একটা জিনিস আমি ইন্টারাপ্ট করছি, এখানে রিকানেক্টিং দেখাচ্ছে, এটা কোনো প্রবলেম নয় তো? মানে আমার আপনি আপনাকে, আর এসে যাবে মনে হয়, ওরকম হ্যাঁ, মাঝে মধ্যে হয়, ওকে, এসে যাবে ওকে, মনে ওকে, হয় ওকে, আপনার। ওকে, লেট আস ওকে, ওকে, কন্টিনিউ। ওকে, ওকে, আমি এক্সপ্লেন করছি। দের আর সার্টেন রিস্ক ফ্যাক্টরস, হুম। ঠিক আছে? রিস্ক ফ্যাক্টরস এটা কিন্তু প্রিনেটাল থেকে শুরু হয় পোস্টনেটাল, মানে গর্ভবতী অবস্থায়, তার ডেলিভারির টাইমে এবং তারপরে দের আর সার্টেন ফ্যাক্টরস। একটা জিনিস আমরা দেখতে পারি, অনেক পেরেন্টসদের মধ্যে যদি তাদের কোনো কিছু সাইকিয়াট্রিক ইস্যুস থাকে, তাদের একটা দেখা যায় যে প্রিডিসপোজিশন একটু বেশি হয়। যাদের এ এ বেশি এজে ম্যারেজ হচ্ছে, বেশি এজে চিলড্রেন হচ্ছে, সেই বাবা মাদের দেখা যায় যে তাদের চান্সেস বেশি। এরকম নয় যে তাদের হবেই, দের বেশি আর, মানে এটা কত, এজটা কি? এটার কোনো স্পেসিফিক এটা নেই, বলা হয় 35 অ্যাবাভ যদি এটা বলা হয়। যেমন ডাউন সিনড্রোমে দের আর স্টাডিজ দ্যাট মায়ের এজটা 35-এর ওপরে হলে যেরকম বেশি হয়, এখানে জেনারেলি বোথ প্যারেন্টসেরই দেখা গেছে দিস থিং। তার সাথে সাথে বাচ্চার যদি প্রিম্যাচিওর ডেলিভারি হয়, যদি মানে আমরা ডেলিভারির টাইমে আসছি, প্রিম্যাচিওর ডেলিভারি হয় বা লো বার্থ ওয়েট হয় বা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করতে হয়েছে, এরকম টাইপের যাদের একটা, বা এনআইসিইউ অ্যাডমিশন লেগেছে, এবং যারা ধরুন প্রপারলি ব্রেস্ট ফিডিং করতে পারেনি, তাদের একটা চান্সেস বেশি হয়। ও, এটা একটু দর্শকদের সতর্ক করে রাখা দরকার। যারা তাদের একটু ব্রেস্ট মিল্ক পায়নি, breast হ্যাঁ, হ্যাঁ, milk। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জিনিসটা দেখা যায় যে যতটা আমাদের ন্যাচারাল ভাবে মানুষেরা বা মানে করা হয়, তার আউটকামটাও বেটার হয়। কারণ এই অটিজমটা যদি দেখা যায় এখনই অন দ্য রাইজ, আগে কিন্তু না, হয়তো হতো, অতটাও কিন্তু না। হতো না। আচ্ছা, এবং একটু এর, ইন্টারাপ্ট করছি, শুনলাম এর yes, মধ্যে আপনি মানে এটা সত্যতা বলতে পারবেন, এখন নাকি এভরি 36 বাচ্চায় একটি বাচ্চা অটিজম হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঘটনা এটা এটা কি হচ্ছে। আমাদের দেশের সেটার সংখ্যায়? সেটার কারণটা ম্যাডাম আমি বলছি। দের ইজ সামথিং কল্ড মোবাইল ফোন ইনডিউসড অটিজম। আজকাল আমরা তো যেরকম দেখতে পারি যে বাচ্চারা খুব মোবাইলটা পেয়ে যায়, জন্মানোর পর থেকেই মা বাবা শান্ত করার জন্য মোবাইল দিয়ে দেয়। আমি এটা ক্লিয়ার করতে চাই যে ভারত সরকারের দ্বারা এখন কিন্তু রেগুলেশনস এসছে যে যা বাচ্চাদের জন্য মোবাইল ফোন তারা কতটা ইউজ করতে পারবে। প্রথম 2 বছর তাদের মোবাইল একদম না পাওয়াই বেটার। যারা এরকম অনেক সময় মোবাইল পেয়ে যায়, এই যে মোবাইল ফোন ইনডিউসড, তারা যে এই যে স্ক্রিনের উপরে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, সেই জন্যও কিন্তু তাদের ইন্টারাকশন এবং কমিউনিকেশন কমে যায়, ও, এবং তার সাথে সাথে তাদের অটিস্টিক ফিচার্সেরও বেশি প্রকট আমরা দেখি। আচ্ছা। ঠিক বাট আছে, এটা ইয়েস, নিশ্চয়ই ধরা পড়লে নিশ্চয়ই ওটা মানে তাড়াতাড়ি সেরে ইয়েস। যাবে। আমরা সেইটার জন্যই তাদেরকে আমরা যদি জাস্ট স্ক্রিন টাইম অফ করে দিই, ও, কমপ্লিট জিরো স্ক্রিন টাইম করে দিই, তাদের কিন্তু রিকাভারি খুব ভালোই হয়ে যায়, এবং তারা আহ, একজন আরেকজন মানুষের মতনই হয়ে যায়। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে মোবাইল ফোন যে কন্ট্রোল করা, এবং 2 to 5 ইয়ার্স যদি হয়, তাদের স্ক্রিন টাইম আইডিয়ালি থাকার কথা 1 ঘন্টার কম এবং সুপারভাইজড। 5 বছর থেকে 12 বছর সেটা হচ্ছে যে 2 আওয়ার্স উইথ সুপারভিশন অর দিস থিং। এবং ওদেরকে কিছু কিছু ওয়েজ আছে যেভাবে আমরা মোবাইল ফোনটাকেও কন্ট্রোল করা দরকার বাচ্চাদের। তো সেইটা কিন্তু আমাদের খুব মাথায় রাখা দরকার। বাচ্চারা হ্যাঁ, এক্সেসিভ যদি মোবাইল পেয়ে যায়, তাদের হ্যাঁ। ইন্টারাকশন কমিউনিকেশন কমে যায়। ও, Yes. এটা তো একটা বিরাট কথা, দর্শকরা প্লিজ নোট, যে এটা একটা কত মানে বড় আহ, ইয়েস, কি ইয়েস। বলবো। আমরা অনেক এখন কেসেস পাচ্ছি, আচ্ছা। যেটাকে একটা টার্ম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, ভার্চুয়াল অটিজম। ও, ভার্চুয়াল অটিজমটা একটু কন্ট্রোভার্সিয়াল টার্ম। আমি আচ্ছা। প্রেফার করি বলার যে মোবাইল ফোন ইনডিউসড বলা, ওকে। বা স্ক্রিন টাইম ইনডিউসড।
তো যেটা দেওয়ার দেখা যায়। দরকারই নেই, 12 বছর অব্দি দরকার কি মোবাইল দেওয়ার, পুরো স্টপ করে দিলেই হয়। না মানে তাদের কাজও থাকে, সেটা আমি একটু আপনাকে কন্ট্রাডিক্ট করব ম্যাডাম, সরি। বিকজ হুম, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে তার এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়া না হলেও স্ক্রিন মানে মোবাইলের অনেক ইম্পর্টেন্সও আছে, যেমন তাদের অনলাইন ক্লাসেস হয়, এবং তাদের অনেক কিছু শেখারও ব্যবস্থা আছে। ওই জন্য উইথ সুপারভিশন ইউজ করাটা দরকার, এবং একটা লিমিট করা অফ দ্য right. স্ক্রিন টাইম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে। এছাড়া আর কোনো ফ্যাক্টর আছে, খাওয়া দাওয়া বা এক্সপোজার, কিছুতে মায়ের এরকম এক্সপোজার হলে এরকম হতে পারে হ্যাঁ, বা বাচ্চা? আমরা যেটা দেখতে পেরেছি যে রিচ, যেটা যাদের যারা একটুখানি ভেজিটেবলস বেশি করে খায়, গ্রিন লিফি হ্যাঁ, ভেজিটেবলস, হ্যাঁ। তাদের একটুখানি তাদের আউটকামস বেটার। এবং তাদের সাথে সাথে অনেক সময় এই অটিজমের সাথে এডিএইচডিও একসাথে জড়িত থাকে, সেটা মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। হ্যাঁ। সেটার জন্য আমরা দেখা গেছে যে সুইট আইটেমস খেলে, মানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ চকলেটস যদি কেউ ও, কেউ খায়, হ্যাঁ। বা তার সাথে সাথে এক্সেস অ্যামাউন্ট অফ গ্লুটিন যদি ডায়েটে থাকে, ইন দ্য সেন্স অফ ইন দ্য উইচ ইজ প্রেজেন্ট ইন মিল্ক অ্যান্ড হুইট, সেইগুলোতেও কিন্তু চান্সেস বেশি হয়। বাট এরকম নয় যে আমরা পুরো তার জন্য অ্যাবস্টেন করব, বাট একটা কন্ট্রোলড অ্যামাউন্টে কিছু কিছু জনের লাগে হুম, খাওয়া, হুম, হুম, হুম। আর সেইটা দিক মায়েদের থেকে। জন্য আর কোনো অ্যাডভাইস আছে, মায়েরা যখন প্রেগনেন্সিতে হুম। ফলো করার জন্য, যাতে বাচ্চা সুস্থ হয়, অটিজম না হ্যাঁ, হয়? এইগুলোর জন্য একদম যেটা ইম্পর্টেন্ট হচ্ছে মায়েদের সেই প্রেগনেন্সি পিরিয়ডটা একদম অ্যালকোহল বা কোনো কাইন্ড অফ এডিকশনস যাতে না হয়। আমরা দেখেছি যদি অ্যালকোহলিক মাদার হয় এবং তারা প্রেগনেন্সি টাইমে অ্যালকোহলিজম করেছে, তাদের বাচ্চাদের ফিটাল অ্যাবনর্মালিটিস থেকে শুরু করে তাদের অনেক কিছু প্রবলেমস হতে পারে। এবং এছাড়াও কিছু কিছু মেডিসিনস তারা যখন চলে মায়েদের, সেগুলোও কিন্তু কিছু কিছু রিলেটেড, তার একটা অটিস্টিক ফিচার্স আসতে পারে বা নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু আসতে পারে। তো সেইগুলো কিরকম সবসময় কি ডাক্তার, ধরনের মেডিসিন? যেমন যদি ধরুন যাদের মুড স্টেবিলাইজার চলে, যেমন ভ্যালপ্রোইক অ্যাসিড, বা যাদের কারুর কারুর লিথিয়াম চলে, তো তাদের কিছু কিছু জায়গায় প্রবলেমস, এবং আরো কিছু কিছু মেডিসিনস আছে হ্যাঁ, যেমন বিটা ব্লকার্স এরকম। এটা নয় যে সবারই হবে, তো সেই জায়গাটা কি ডোজে খেতে হবে সেটা সবসময় হ্যাঁ। গাইনোকোলজিস্ট সাইকিয়াট্রিস্টদের পরামর্শটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার মানে যদি প্রপার ডাক্তারি পরামর্শ নেওয়া হয় তাহলে তো এগুলোর চান্স নেই না, এরকম হবে? অনেকটাই কমে যায় চান্সেস। হ্যাঁ। আমি বলবো না যে একদম আমরা তাও নির্মূল করতে পারবো, বাট ইয়েস উই ক্যান রিডিউস দ্য চান্সেস, দ্যাট ইজ হোয়াট আই ক্যান সে। এখন এতটা যে বেড়ে গেছে পরিসংখ্যানটা, হ্যাঁ, এটা তো হ্যাঁ, বোঝা যাচ্ছে এইটার না জন্য যে এত আর বেশি। একটা জিনিস হচ্ছে যে কচি কাচাদের জন্য অনেক অ্যাডভাইস আমরা সেগুলো আসবো, যে কিভাবে দিতে হয়, যে তাদের তাদের এগুলো কম রাখার জন্য। তা বেসিক্যালি বাচ্চাদেরকে সবসময় প্লে গ্রাউন্ডে নিয়ে যায়। আজকাল আমরা দেখি মা বাবারা প্লে গ্রাউন্ডে, বোথ দ্য পেরেন্টস, তারা তারা সবাই ওয়ার্কিং, এবং তারা সময় পাচ্ছে না। বাচ্চাকে সময় দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। সবসময় যে ন্যানির হাতে ছেড়ে দেয়া বা কারুর মানে হাউস হেল্পের কাছে ছেড়ে দেয়া, সেটা কিন্তু ঠিক নয়। সবসময় পেরেন্টসদের টাইম দেওয়াটা ইজ হুম, ভেরি ইম্পর্টেন্ট। হুম, এবং হুম, আমরা যে দেখি যে যেই পেরেন্টসদের মধ্যে ডিসরাপশন বেশি, মানে ডিসপিউটস খুব বেশি, মানে ঝগড়া হচ্ছে দৈনন্দিন, তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে অসুবিধা বা অটিস্টিক ফিচার্স আসার চান্সেস বেশি থাকে। হুম, হুম। এইটুকুনি আমি বলতে পারি। হ্যাঁ। ইয়েস। আচ্ছা, এবার আমার একটা যেটা মনে প্রশ্ন আসছে, যে অটিজমের যে চিকিৎসাটা, এটা একটা অনেককে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি। তো ইয়েস। আমাদের দেশে কি এই ব্যবস্থাগুলো, মানে অটিজম কেয়ার সেন্টার হিসেবে কি ব্যবস্থা আছে, যে একই ছাদের নিচে সব ব্যবস্থাগুলো পাওয়া যাবে, নাকি বাচ্চাদের মা বাবারা তো পাগল হয়ে যাবেন একবার এখানে একবার এখানে, মানে কি সিচুয়েশনটা? যেহেতু দেখুন ইন্ডিয়া এখন ডেভেলপিং কান্ট্রি, এগুলো আস্তে আস্তে আসছে। কিছু কিছু জায়গায় যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স, সেখানে আসছে জায়গাটা, কিন্তু এখনো আমাদের খুব ওয়েল স্ট্রাকচার্ড, এখনো গভর্নমেন্ট জায়গা থেকে পুরোপুরি হয়নি। আমাদের যেটা কলকাতায় এসএসকেএম হাসপাতালে তারা তৈরি করতে চেষ্টা করছেন, বা তাছাড়া যারা প্রাইভেট ডাক্তাররা এবং প্রাইভেট ইনিশিয়েটিভে কিন্তু অনেকেই এরকম কাজ করে থাকেন, এবং তাদের কাছ থেকে কিন্তু ভালোই রেজাল্ট আসছে। তারা অনেকেই বাইরে থেকে গিয়ে শিখে এসে হুম, তারা সেই রেপ্লিকাটা মডিউলেট করে হুম, তারা কিন্তু আছে। আপনি যদি চোখ কান খোলা রাখেন অনেক এরকম ইনস্টিটিউট পাবেন। বাট আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, যে এখন অনেকেই কিন্তু অনেক রকম
অনেক রকম বিজনেস মডেলে ইউজ করছে, যেটা সেটা অনেক সময় হতে পারে যে আপনি যেটা আউটকাম চাচ্ছেন সেরকম নয়, এবং সেইগুলো বুঝে শুনে সতর্কভাবে লোকজনকে জিজ্ঞাসা করে আপনাদের পদক্ষেপ নেওয়াটা উচিত। রাইট। আরো একটা কথা, যেটা মা বাবার, অটিস্টিক বাচ্চার মা বাবার যেটা হুম, একটা ভীষণ চিন্তা থাকে, যে ওরা সবসময় ভাবেন যে আমাদের পরে কি হবে, কে দেখবে। তো আমাদের দেশে তো মনে হয় এরকম কোনো অটিস্টিক হোম আছে কি, যেখানে বোর্ডিং, যে বাবা মার যখন বয়স হয়ে গেল ওরা পাচ্ছেন না এবং বাচ্চার ততটা ইমপ্রুভমেন্ট হয়নি যে নিজে হুম, মানে সেলফ ডিপেন্ডেন্ট, সেই হুম। ক্ষেত্রে এরকম একটা বোর্ডিং ফেসিলিটি যেখানে রেখে বাবা মারা মানে ইয়েস শান্তিতে ম্যাডাম। বুঝতে পারেন, সেরকম কি আছে? ইয়েস, ইয়েস, এখন ম্যাডাম আপনি যদি লক্ষ্য করেন, এই বাচ্চাদেরকে মানে থেরাপি দিয়ে তারপরে ট্রিটমেন্ট করিয়ে তারপরে কি তাদের কি পরিণতিটা, সেইটা একটা খুব জানা খুব ইম্পর্টেন্ট। এখন যেরকম বিদেশে তাদের অনেক ব্যবস্থা আছে, অলরেডি ইন্ডিয়াতেও এই বাচ্চাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়ার এখন কিন্তু ব্যবস্থা বেরিয়েছে। যেমন মুম্বাইতেও এক একটা মল বানানো হচ্ছে যেখানে অটিস্টিক বাচ্চারাই কাজ করবে। ওকে। এখানেও কিছু কিছু ক্যাফেজ ইন ক্যালকাটা হয়েছে যেখানে সেখানে অটিস্টিক বাচ্চা বা যাদের নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু আছে তারা তারা কাজ করবে, এবং তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে তারা কিন্তু অনেক রকমের কাজ করছে। আমি যেখানে যেমন বম্বেতে নায়ার হসপিটালে ছিলাম, সেখানে একটি স্কুল ছিল, সেখানে বাচ্চাদেরকে তাদেরকে ক্রাফট শেখানো হতো, এরকম জাতীয়, কিন্তু তারা কিন্তু সেইভাবে তারা জীবিকা অর্জন করতে পারে। এবং আরেকটি বলে রাখি, এখন অটিজমের যে অ্যাসেসমেন্ট করাটা কেন এখন খুব ইম্পর্টেন্ট, এবং তার সার্টিফিকেশন দ্যাট ইজ কল্ড ইউডিআইডি, সেইটা করানোর কেন এত প্রয়োজন, কারণ একটা অটিজমকে একটা ডিসঅর্ডার ক্যাটাগরির মধ্যে ধরা হয়, যে যার জন্য শুধু অটিজম নয়, তার সাথে আরো কিছু কিছু ডিসঅর্ডারস নিয়ে গভর্নমেন্ট সেক্টর, সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে 1% অফ জব ইজ কেপ্ট ফর দেম। তো সেই সুবিধাটা নেওয়াটা খুবই উচিত। এবং ভারত সরকারের দ্বারা যাদের এরকম অটিস্টিক বাচ্চা আছে, তাদের গ্রেডেশন অনুযায়ী তাদেরকে কিন্তু রেলওয়ে কনসেশনও দেয়া হয়, এবং সেই ফ্যাসিলিটিগুলো নেওয়ার জন্য ইউডিআইডি কার্ড করানো খুব প্রয়োজন। ইউডিআইডি কার্ড জেনারেলি 5 ইয়ার্স আফটারওয়ার্ডসই হয়, ফাইভ আধার ইয়ার্স কার্ড। এ নাবা। তো আধার কার্ড। সেইটা, না, ইউডিআইডি কার্ড এটা আলাদা, ইউডিআইডি ফর দিস থিং। এটা অনেকেই বলে যে এটা ডিসেবিলিটি কার্ড, উইচ ইজ ও, রং। আচ্ছা। এটা প্রতিবন্ধী কার্ড বলে, সেটা ভুল। অটিজমের অনেক সময় যে নথি থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের কাছে আমাদের নথি থাকে যে হ্যাঁ। এই বাচ্চাটির সত্যি অটিজম আছে, এবং সেই সূত্র ধরে তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক ফ্যাসিলিটি আসছে। এবং আপনি যেটা বলছিলেন লং টার্ম কেয়ার, এখন অনেক ফ্ল্যাটস তৈরি হচ্ছে, এবং ইনফ্যাক্ট কলকাতাতেও, কলকাতার আউটস্কার্টসে তাদের তাদের যাতে লং টার্ম রিহ্যাবিলিটেট করা, তাদের অটিস্টিক ফ্রেন্ডলি ভাবে বানানো, সেই কিন্তু তার বাচ্চারা যে, দায়িত্বটা কাদের থাকছে, সেটা কি সরকারি না দায়িত্বটা, বেসরকারি না, না? এটা 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 বেসরকারি, এইগুলো হচ্ছে বেসরকারি এখনো, সরকার সেটা, বাট ইন দ্য নিয়ার ফিউচার নিশ্চয়ই গভর্নমেন্ট থেকেও এরকম কিন্তু ব্যবস্থা হ্যাঁ, আসবে, আমার যেরকম মনে হয় ইউএস। যেমন প্রতিটি রাজ্যে আমাদের দেশের এরকম হ্যাঁ, একটা অটিজম কেয়ার সেন্টার অ্যালং উইথ হ্যাঁ, বোর্ডিং থাকা হ্যাঁ, দরকার, যাতে সব রাজ্যের লোকেরা মানে বেস্ট মেডিকেল ফেসিলিটি ফর অটিজম এটা কিন্তু অ্যাভেল এটা করতে পারে। হচ্ছে ম্যাডাম, অ্যাজ উই স্পিক। এখন যেরকম আচ্ছা। অনেক ডাক্তারদের এদের বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে, যেরকম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, হ্যাঁ। এবং সেই বাচ্চাদেরকে যে কিভাবে তাদের রিহ্যাবিলিটেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেও ডিস্ট্রিক্ট লেভেলে হুম। এক একটা করে সেন্টার বানানো হচ্ছে, যেখানে একদম নিরামূল্যে বা খুব কম খরচে তারা অকুপেশনাল থেরাপি বা স্পিচ থেরাপির এই সুবিধাগুলো পেতে পারে। হ্যাঁ। বাট এটাই আমি বলে রাখি, প্রাইভেট সেক্টর এটা একটু কিন্তু খরচাদায়ক ব্যাপার, অনেকের কাছে এটা খুব সাধ্যের ডিফিকাল্ট বাইরে। হয়ে যায়। বাট হুম। ওটাই হচ্ছে যে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, যদি আপনাদের এরকম কোনো সরকার থেকে, এবং সরকার থেকে অ্যাপিল করলে হুম। আপনারা যদি আপনাদের কাউন্সিলরদের বলেন, তারা কিন্তু এরকম ব্যবস্থা নিতে হবে তাদের, কারণ তাদের এই এই জিনিসটা সরকার থেকে এখন কম্পালসারি করছে আস্তে আস্তে। হুম। 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 এটা একটা বিরাট সমস্যা। ইয়েস, আর ইয়েস। আচ্ছা, আর এই সঙ্গে আমি যে এডিএইচডি টাও আমাদের আজকে যে আলোচনা করার কথা, ইয়েস। এডিএইচডি যেটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, হুম, এইটা আর আপনি বলছিলেন যে যাদের অটিজম আছে তাদেরও এডিএইচডি থাকতে পারে, মানে এই হুম।
মুখ্য বিভেদটা কোথায়, মানে অটিজম আর এডিএইচডির মধ্যে পার্থক্যটা কি, আবার হ্যাঁ, কোনখানে সে দুটো মিলে যাচ্ছে? ইয়েস, আমি এডিএইচডিও একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। হুম অ্যাকচুয়ালি এটা ফ্রম বার্থই তাদের কিছু ব্রেন সার্কিটস এর অসুবিধার জন্য এটা স্টার্ট হয়। বাট হুম এডিএইচডি বেসিক্যালি তার তিনটে ডোমেন থাকে। হুম একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, হুম আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে ইম্পালসিভিটি। এই তিনটে ডোমেন থাকে। তো আচ্ছা, এর মধ্যেও দেয়ার আর টু টাইপস। একটা হচ্ছে যেমন বেসিক্যালি থ্রি টাইপস। একটা হচ্ছে ইনএটেন্টিভ টাইপ। এটা ওকে, বেসিক্যালি বেশিরভাগটা আমরা দেখি যে অনেক সময় মেয়েদের মধ্যে দেখা যায় বেশি, যে ইনঅ্যাটেন্টিভ টাইপ, মানে এখানে শুধু ইনঅ্যাটেনশনটাই আছে, বাট হাইপার অ্যাক্টিভিটি বা ইম্পালসিভিটি নাও থাকতে পারে। আর একটা টাইপ হচ্ছে যে হাইপার অ্যাক্টিভ টাইপ, মানে এখানে অ্যাটেনশনটা আছে বাট হাইপার অ্যাক্টিভিটি, মানে অ্যাটেনশন ঠিক আছে বাট হাইপার অ্যাক্টিভিটিটা বেশি। হুম আবার একটা হয় যে কম্বাইন্ড টাইপ, মানে দুটো, যেটাই আমরা বেশিরভাগ সময় দেখি, হুম মানে ইনঅ্যাটেনশনও আছে তার সাথে হাইপার অ্যাক্টিভ। তো ইনঅ্যাটেনশনের মধ্যে কি করে আমরা বুঝতে পারবো যে তার ইনঅ্যাটেনশন আছে? তার মধ্যে দেখা যায় যে তারা ক্লাসে হোমওয়ার্কটা ঠিক কমপ্লিট করছে না, আচ্ছা, যেটাতে অ্যাটেনশন লাগে সেই অ্যাক্টিভিটিস করছে না, স্কুলে ওকে, গিয়ে জিনিসপত্র ফেলে চলে আসছে, লুজেস থিংস ইন স্কুল। ও তার সাথে সাথে দেখা যায় যে তাদের একাডেমিক অ্যাক্টিভিটিসটা ডিটিওরেশন হচ্ছে। তাদের তার সাথে সাথে দেখা যায় যে তারা যখন মানে যে যেই অ্যাক্টিভিটিসে তাদের হোমওয়ার্কটা মোস্টলি ইনকমপ্লিট থাকছে, এবং স্কুলে খাতা পেন্সিল এগুলো তারা ফেলে দিয়ে চলে আসছে। এখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি, তারও গাইডলাইন্স আছে যে তার একটা হতে পারে। এডিএইচডিও কিন্তু একটা বড় ডায়াগনোসিস, দিস ইজ নট আ স্মল ডায়াগনোসিস। এবং সব বাচ্চার যে অটিজমের এডিএইচডি হবে এটা নয়। জাস্ট অটিজমের সাথে অনেক সময় বিহেভিয়ার ইস্যুসও থাকে। সেটা অনেক সময় মনে হয় যে তাদের এডিএইচডি আছে, কিন্তু সেটা অনেক সময় বিহেভিয়ার ইস্যুসের মধ্যেই পড়ে। তো আমি একটু ক্ল্যারিফাই করতে হুম চাইছি যে হুম আমরা কি করে অটিজমের সাথে এডিএইচডি কে পার্থক্য করব। হ্যাঁ হ্যাঁ শুধু যাদের এডিএইচডি থাকবে তাদের কিন্তু ইন্টারাকশন কমিউনিকেশন এগুলো কিন্তু প্রপার, মানে তাদের আই কন্ট্যাক্ট ও করা বা তাদের যে আদার অ্যাক্টিভিটিস, মানে যে ইন্টারাকশন অ্যান্ড দ্য কমিউনিকেশন, কেউ কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয়, এগুলো সবই ঠিকঠাক। কিন্তু যেটাকে আমরা বলি যে চঞ্চল বাচ্চা, খুব চঞ্চল, মানে হাইপার অ্যাক্টিভ যেটা, তো সেই জায়গাটা থাকলে তাদের এডিএইচডির একটা প্রবণতা থাকে। এবং আমি একটা এটাও ক্ল্যারিফাই করতে চাই, এটা অনেক বাচ্চার মধ্যেই থাকে হুম এডিএইচডি, বাট বয়স বাড়লে হ্যাঁ হ্যাঁ একটু এই এডিএইচডি ব্যাপারটা কমে, আচ্ছা, ডেফিনেটলি কমে। এবং হাইপার অ্যাক্টিভিটির মধ্যে কি কি ফিচার্স থাকে আমি এবার একটু বলছি। হুম মানে যেটা আমরা বলি অলওয়েজ অন দ্য গো, বাচ্চা এক জায়গায় বসে থাকছে না, ডিক্রিজ সিটিং টলারেন্স, জাম্পিং অ্যান্ড ক্লাইম্বিং, সবসময় দৌড় ঝাঁপ করছে, ঠিক আছে, ব্রেকিং থিংস, টেম্পার ট্যান্ট্রামস, এইগুলো হচ্ছে কিছু কিছু হাইপার অ্যাক্টিভিটির ফিচার্স। ইম্পালসিভিটির মধ্যে যে হচ্ছে যে ইনএবিলিটি টু ওয়েট ফর ইস টার্ন, মানে কোনো আনসার দেওয়ার সময় ও আগে গিয়ে দাঁড়িয়ে ও আনসারটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এইগুলো, বা মানে থ্রোয়িং টেম্পার ট্যান্ট্রামস, এটা ইম্পালসিভিটির মধ্যেও আসে। তো সেই জায়গাটা হচ্ছে ইম্পালসিভিটির ফিচার্স। আমার তো আপনার কথা শুনে মনে হচ্ছে না একটা কোনো লক্ষণ তো সব বাচ্চার মধ্যেই আছে এডিএইচডি। হ্যাঁ, এই জন্যই সব বাচ্চার যে এডিএইচডি আছে এটা নয়। আমরা এডিএইচডি প্রথমে যখন একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, এটা বেসিক্যালি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তার সাথে সাথে দেয়ার আর স্কেলস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওটা আছে কি নেই সেটা কনফার্ম করা যায়। সেটা হচ্ছে কোয়েশ্চেন এর মাধ্যম দিয়ে মা বাবাকে কোয়েশ্চেন কিছু, যেমন কনার স্কেল, ভ্যান্ডারবিল্ট স্কেল, এগুলো সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এরা এই স্কেলগুলো দিয়ে তারা লেভেলটা বুঝতে পারে। এরও কিন্তু মাইল্ড, মডারেট, সিভিয়ার বলা যেতে পারে এডিএইচডি তে। তো সেই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টটা করতে হয়। তা যেটা মনে হচ্ছে শুনে যে অটিজমের থেকে হুম। এডিএইচডি সিভিয়ারিটিটা বোধহয় প্রবলেমের একটু কম নাকি? না, এটা ইয়েস, এটা জিনিসটা হচ্ছে যে যেহেতু বাচ্চাটির ইন্টারাকশন কমিউনিকেশন আছে, হুম এবং সেই জায়গাটা থেকে মানে তাদের রিকাভারি চান্সেস বেশি থাকে, এবং তাদের যদি আইকিউ টাইকিউ নর্মাল থাকে, তারা কিন্তু তাদেরকে তাদের তাদের রেট অফ রিকাভারিটা একটু বেটার। এবং এখন মেডিসিনসও খুব ভালো এডিএইচডির বেরিয়ে গেছে, এটা আমি ক্ল্যারিফাই করতে বলতে চাই। যে এখন যেমন যেমন 6 ইয়ার্স এর নিচে যারা থাকে
তাদেরকে একটু আমরা মাইল্ড অ্যান্টিসাইকোটিক দিই। এটা নয় যে তাদের ঘুম পাড়ানোর জন্য, কিন্তু তাদের যে এডিএইচডি যেটা ফিচার্স সেটা কম করা যায়। এবং আফটার 6 ইয়ার্স তাদের যেমন মেডিসিনস আছে, আমাদের স্টিমুলেন্টস মেডিসিন, যেটা হচ্ছে যে মিথাইল ফেনিডেট, এগুলো শিডিউল এক্স মেডিসিন, বাট এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বাচ্চার দেখা গেছে যে আমরা এগুলো সব মানে বিদেশের সিস্টেমের দ্বারা সব সার্টিফাইড এবং এফডি অ্যাপ্রুভড। তো সেইগুলো ট্রিটমেন্ট করা যায়। এবং তার সাথে সাথে একটা মেডিসিন আছে অ্যাটোমক্সিটিন, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেকটা ট্রিট করতে পারি। ওকে, তার মানে এডিএইচডিটা কি মনে হচ্ছে ফুললি ট্রিটেবল? অনেকটাই এটা ঠিক হয়ে যায়, এবং বয়স বাড়লে তাদের অনেকেরই দেখা যায় কমে যায়। বাট এটা আমি একটা বলতে চাই যে যদি ট্রিট না করা হয় বা এরকম না করা হয়, আমরা অনেকেই দেখি অ্যাডাল্ট এডিএইচডি, এটাও কিন্তু অন দ্য রাইজ এখন। অনেকেই যে ছোটবেলা থেকে যে অটিজমটা রয়ে গেছে তাদের চলে যাক বা অ্যাডাল্ট স্টেজে হওয়ারও একটা এডিএইচডির তাদের একটা চান্স এখন এখন তার ধরা মানে পড়ছে। অটিজমটা তো ছোটবেলাতেই হবে, পরে হবার তো কোনো চান্স নেই। অটিজমে আমরা অনেক সময় ডিটেক্ট করা হয় অনেক লেটার, বোঝা যায় না, হ্যাঁ, এবং পরে ডিটেক্টেড হয়েছে। বাট হ্যাঁ, মানে এই দুটোই কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। বাট জিনিসটা হচ্ছে অনেক সময় তার রেট অফ ক্যাচিং অর কবে ধরা পড়ছে সেটা ভেরিয়েবল থাকে ম্যাডাম। রাইট, হ্যাঁ হ্যাঁ। না, এডিএইচডিটার ক্ষেত্রে যেমন প্রথমে ধরাই পড়লো না এরকম হতে পারে, তো পরে অ্যাডাল্টে গিয়ে ধরা পড়লো, ম্যানিফেস্ট চলে গেল। হ্যাঁ, এটা এরকম হতে পারে। জেনারেলি অটিজমের এটা ব্যাপারটা অনেকটা ক্লিয়ার কাট এসে যায়। বাট হ্যাঁ, খুব যদি কেউ হাই ফাংশনিং অটিজম থাকে, আমি কিছু বাচ্চা দেখেছি, হ্যাঁ, তাদেরকে বোঝাই যাবে না, কিন্তু তাদের অনেক ভাবে এক্সামিন করলে তখন বোঝা যায় যে তাদের সত্যি সত্যি আছে, তাদের স্কেলসও আলাদা। যেমন হাই ফাংশনিং একটা স্কেল আছে, হুম, তো সেই দিয়ে তাদের বুঝতে হয় এবং সেটা দিয়েও আমরা ধরতে পারি। বাট জেনারেলি বা মানে অটিজম একটু তাড়াতাড়ি ডিটেক্টেড হয় রাদার দেন এডিএইচডি। হুম, এডিএইচডি অনেকেরই থাকে, এবং অনেক বাবা মার যেটা বলি যে সবার যে মেডিসিন লাগে এটা নয় হ্যাঁ, এডিএইচডি তে। অনেক উইদাউট মেডিসিনও অনেক কিছু করা যায়। হুম, যেমন নন ফার্মাকোলজিক্যাল ওয়েজ, যেমন কিছু কিছু সময় একটু ডায়েটারি চেঞ্জেস আনা যেতে পারে। যেমন যেরকম এটা এডিএইচডি তে দেখা গেছে যে মিষ্টি বেশি খেলে অনেক সময় হয়, এরকম নয় যে মিষ্টি বন্ধ, বাট মিষ্টিটা একটু কন্ট্রোল করে। বা অনেক সময় দেখা গেছে তাদের যেমন বাচ্চাদেরকে আমরা স্টার চার্টিং মাকে অ্যাডভাইস করি, তাকে মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট আনানোর জন্য, বা বাচ্চাদের মাঝে মধ্যে টাইম আউট দেওয়া। স্কুল থেকেও তাদের ব্যবস্থা আছে। আমি একটু বলে রাখি, এডিএইচডি ম্যানেজমেন্টে কিন্তু টিচারদেরও খুব রোল আছে। এটা বেসিক্যালি একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, যেখানে টিচার্স আর অলসো ভেরি মাচ ইনভলভড ইন ইট। হুম, হুম, সেখানে আমি একটু বলতে চাই আপনাদেরকে রিগার্ডিং দিস থিং দ্যাট ওদেরকে অনেক সময় যাদের এডিএইচডি দেওয়া হয়, আমরা অনেক সময় দেখেছি টিচাররা এটা করতে, হুম, যে তাদেরকে একটু সামনের বেঞ্চে বসানো হয়, যাতে তাদের একটুখানি ওয়ান টু ওয়ান কেয়ার নেওয়া যায়, বা হ্যাঁ, তাদেরকে একটুখানি একটা মানে তাদেরকে যাতে নজরে রাখা একটুখানি যায়। অ্যাটেনশন দেয়া হুম, যায়, হুম, সেইটা একটা করা হয়। এবং অনেক সময় আমরা যেটা দেখি যে টিচাররা স্টাডি বাডি অর্গানাইজ করে, মানে যে আরেকটা ভালো ছেলে যে শান্তশিষ্ট, সে তার সাথে একে বন্ধুত্ব করিয়ে হুম। তাকে আপলিফমেন্ট করানো যে বাচ্চাটির প্রবলেম তো আছে। দারুণ ব্যাপার, কারণ আমি দেখছিলাম বেশিরভাগ বাবা মায়ের যাদের অটিজম বাচ্চার অটিজম আছে, তারা এটাই দুঃখ করেন যে বাচ্চাকে অ্যাকসেপ্ট করা হয় না স্কুলে দিলে। তারা যদি নর্মাল স্কুলে যায়, হ্যাঁ, ওর সাথে কেউ হ্যাঁ, বসবে না, খেলতে চায় না। বাড়ির লোকালিটিতে যে পার্ক আছে সেখানে গেলে বাচ্চারা ভয় পায়, হয়তো হুম, খেলতে না, বা কোনো বাচ্চা খেলতে এলো, তার বাবা বললো ছোড়, ইধার আ যা, উসকে সাথ মত খেল। এই যে হ্যাঁ, ব্যাপারটা, এইটার সম্বন্ধে আপনি একটু প্লিজ দর্শকদের বলুন যে এটা এইটা কিন্তু হুম, ইনক্লুশনটা ওদেরকে ওদেরকে নিয়ে, ওদের মানে আমাদের বাচ্চাদেরও শেখাতে হবে যে ওদেরকে নিয়ে, ওরা আমাদের পার্ট, ওরা আজীব নয়, আলাগ, ওদের এটা একটা হ্যাঁ, কন্ডিশন স্পেশাল। হ্যাঁ, তা কাজে এইটা আমি ওদের একটু জন্য। বলতে হ্যাঁ, চাই যে হ্যাঁ, বাচ্চাদেরকে যে আইসোলেট করে দেওয়া হয় তাদের অটিজম আছে বা এডিএইচডি আছে, এটা কিন্তু ঠিক নয়। হুম, এদেরকে নিয়ে চলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ না এদেরকে যদি আইসোলেট করে দেওয়া হয়, এদের আরো শারীরিক সমস্যা বাড়তে পারে। এবং তার সাথে সাথে তারা যেই লেফট আউট ফিল করছে, হ্যাঁ, তাতে তাদের মেন্টাল ইস্যুস অনেক বেশি হয়, তারা ডিপ্রেশনে পড়ে যায়, তারা সুইসাইডের দিকে চলে যাচ্ছে আজকাল। ডেভেলপমেন্টটাই এই তো রুকে যাবে যদি বন্ধু না হয় এক্স্যাক্টলি, কোনো। তাই না? এক্স্যাক্টলি। তো আমাদের সেই কিরকম? জন্য
যেরকম নিজের মা বাবাকে বা বাচ্চাকে শেখানো দরকার যে কিভাবে বিহেভ করতে হয়। আর একটা জিনিস আমি ক্ল্যারিফাই করতে চাই, এই অটিজম বা এডিএইচডি তে মারধর দিয়ে দিলে কিন্তু বাচ্চার কোনো রিকভারি হবে না। না, ও তো উল্টো এটা দিক। বরঞ্চ হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমরা অ্যাডভাইস করি কিভাবে প্ল্যানিং করতে হয়, সেটা পার্ট অফ দ্য কাউন্সেলিং। আমাদের অনেক সময় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা বিহেভিয়ার থেরাপি করে বাচ্চাদের ওপরে, বোথ ইন অটিজম অ্যান্ড এডিএইচডি। তাদের কিভাবে বিহেভ করতে পারে, ডিপেন্ডিং আপন হাউ দ্য বাচ্চা, মানে বাচ্চা কিরকম নিতে পারবে, নিতে সেই পারে। অনুযায়ী সেই রকম ব্যবস্থা করা হয়। কিন্তু না, আর একটা মারধর জিনিস আমি, করাটা তো কোনো বাচ্চার জন্যই চলবে না আজকাল। হ্যাঁ, আমি ম্যাডাম আরেকটা ক্ল্যারিফাই করে দিস যে হ্যাঁ, স্কুলের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক মা হ্যাঁ। বাবা আমাকে জিজ্ঞাসা করে যে কোন স্কুলে ভর্তি করব। হুম, দেখুন, আমার এটাই অ্যাডভাইস হয় যে স্কুলটা খুব ইম্পর্টেন্ট। হুম, ও যেরকম থেরাপি করছে তার সাথে সাথে স্কুলে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, স্কুলের কোনো অল্টারনেটিভস নেই, বা অনলাইন স্কুলস খুব একটা একদমই এনকারেজ নয়। হুম, তো সেইটাতে কি করা যেতে পারে, হুম, যাদের খুব অটিস্টিক ফিচার্স বেশি থাকে তাদেরকে আমরা বলি যে ইনক্লুসিভ স্কুলিং এ হুম, দিয়ে দিন। হুম, যেখানে কি হয় যে দু রকমের বাচ্চারাই থাকে, হুম, মানে বোথ অটিস্টিক নন অটিস্টিক এরকম। হুম, আজকালকার স্কুলস গুলো এখন কিন্তু ইকুইপড হচ্ছে যে টু বি ইনক্লুসিভ, ইনক্লুসিভ স্কুলিং যেটাকে আমরা বলি সেইটাতে। এবং তারপরেও যাদের, যেই বাচ্চাদের খুব সিভিয়ার অটিজম আছে, বা যাদের একদম তাদের রাখা যাচ্ছে না, বা সিভিয়ার এডিএইচডি উইথ হুম, অটিজম আছে, তাদেরকে আমরা বলি যে স্পেশাল স্কুলে দিতে। তাদের এখন ভারত সরকারের একটা নতুন বোর্ডের সিস্টেমও শুরু হয়ে গেছে, এনআইওএস বোর্ড যেটাকে বলি। হুম। সেখানে তাদের প্রথম এ বি, এরা কিন্তু মাধ্যমিক অবধি কমপ্লিট করতে পারে, একটা মানে আলাদা বোর্ড মাধ্যমিক। থাকে ওদের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটাকে আমরা বলি যে স্পেশাল স্কুলিং এর আন্ডারে। হুম, এরকম সব জায়গায় ভারতবর্ষে এখন খুলছে, মেট্রো সিটিজে খুলে গেছে, হুম, টায়ার 2 3 সিটিজেও আস্তে আস্তে খুলছে। তো হুম, এইটা হচ্ছে তাদের একটা এই দ্বিতীয় ক্যাটাগরি। আর যাদের খুব কম লেভেল অফ অটিজম, বা যারা এই কম লেভেল অফ এডিএইচডি, যারা ওয়েল মেনটেন্ড উইথ মেডিসিনস অ্যান্ড থেরাপি, হুম, তাদেরকে আমরা অনেক সময় নর্মাল স্কুলিং এও পাঠাই। হুম। তো সেই জায়গাটা আমাদের দেখে বুঝে হ্যাঁ, ডিসাইড করতে হবে। বাট আমি এটা ক্ল্যারিফাই করে দিতে পারি, চাই যে চয়েসটা কিন্তু পেরেন্টসদেরই। ডাক্তার বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা স্পেশাল এডুকেটর অ্যাডভাইস করতে পারে, বাট ফাইনাল টেকটা, বিকজ চিলড্রেনরা এখনো তাদের এজ অফ কনসেন্ট আসেনি, তাই জন্য বাট তাদের পেরেন্টসদেরই ডিসিশন হয় এটা। বাট বাচ্চাদেরও একটু কথাগুলো শোনা দরকার। অনেক বাচ্চারা নিজেরাই বলে যে আমি এই স্কুলে পড়তে চাই, হুম, তাদের জন্য সেটা তাদেরও কথাটার গুরুত্ব দেওয়াটাও খুব দরকার হুম, হুম, ফর দ্য পেরেন্টস। হুম, 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 হুম। ঠিক, ঠিক। আর এখানে মা বাবার ভূমিকাটা অত্যন্ত বেশি, কারণ যে থেরাপিস্ট বা যারা আছেন তারা তো 1 ঘন্টা দেখিয়ে দিলেন। এবার ব্যাপারটা হ্যাঁ, তো প্র্যাকটিস তো করাতে হবে বাড়িতে, না বারবার। সেখানে বাবা মার পেশেন্স হারালে কিছুতেই চলবে না, তাই এক্স্যাক্টলি, না? এটা খুব ইম্পর্টেন্ট আপনি একটা জিনিস বলেছেন। হুম, এখানে জিনিসটা হচ্ছে যে শুধু যে থেরাপি ক্লাসে নিয়ে চলে গেলাম এবং তার থেরাপি হয়ে গেল, হুম। এটাতে কিন্তু শেষ হয় না। অনেকটাই হচ্ছে যে তাদের থেরাপিস্টদের থেকে শিখে নেওয়া যে বাড়িতে কি কি করব, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে কিভাবে করবো, যে বাড়ির রোলটা, হুম, সেইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং টাইম দেয়া বাচ্চাকে হুম, সেইটা হুম, জায়গায়, এবং বাচ্চাকে খেলতে নিয়ে যাওয়া, প্লে গ্রাউন্ড, হুম। সেইগুলো যদি করা হয়, তারা আমরা দেখি যে বাচ্চাদের আউটকামস অনেক বেটার হয়ে যায়। হ্যাঁ, ওটাই আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা শুনে বুঝতেই পারছেন যে যাদের অটিজমের বাচ্চা আছে তাদের জন্য এই সংগ্রামটা কত সাংঘাতিক তার মা বাবাদের। ফলে সেই ক্ষেত্রে এই যে ইনক্লুশনের ব্যাপারটা আমি যেটা বারবার বলতে চাইছি, যে সামাজিক ভাবে তাদেরকে যেন ওই বার্থডে পার্টিতে বাচ্চাকে ডাকা হচ্ছে না আস্তে আস্তে, কারণ ও হয়তো কিছু এটা ধরবে সেটা ধরবে, বা এই যে বা মা বাবারাও গুটিয়ে যান সোশ্যালেতে, আর যেতে চান না এই কারণে। এই জিনিসগুলো কিন্তু তাদেরকে আরো পিছনে ঠেলে দিচ্ছে। ওরা তো আলাদা নয়। এবং যেটা বললাম যে অটিজম আর এডিএইচডি যে কোনো ফ্যামিলিতে যে কোনো সময় আসতে পারে, এটা এরম নয় যে না ওইখানে হয়েছে আমাদের ফ্যামিলিতে এইসব হয় না, এরম তো নয় ব্যাপারটা, না। সেই জন্য এই যে ইনক্লুশনের ব্যাপারটা, আমাদের এই এমপ্যাথির ব্যাপারটা আমাদের ভীষণ ভাবে মাথায় রাখতে হবে। এই জন্য এই মানে অ্যান্ড পডকাস্টটা করা। অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, ইয়েস। মানে সবাইকে নিয়ে চলা, আমরা যদি সে তাদেরকে এক ঘরে করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা না, সমস্যা বেড়েও বাড়বেই। করতে পারবে এবং এবং আমাদেরই এটা এফেক্ট হবে সেটা। যারা ভাবছে যে এক্স্যাক্টলি, আমাদের এফেক্ট এক্স্যাক্টলি, হবে না তা এক্স্যাক্টলি। নয়। হ্যাঁ, তাদের অনেক গুড কোয়ালিটিসও আছে, সেই যে হ্যাঁ, কোয়ালিটিস গুলো তারা যে নার্চার্ড হওয়ার জন্য তাদেরকে যে একসাথে নিয়ে চলার,
হ্যাঁ, সেই প্রচেষ্টাটা করা দরকার। আমার মতে মনে হয় যে সেই অন্য পেরেন্টসদের তাদের জন্য অনেক বেশি সহানুভূতি এই দেখানো আরো প্রয়োজন। হ্যাঁ, এমপ্যাথি এটা একটা ভীষণ দরকার। সেই এক্স্যাক্টলি। আর আরেকটা কথা রয়ে গেছে যে এডি, যেমন আমি জিজ্ঞেস করলাম যে অটিজমকে প্রিভেন্ট করার কিছু আছে নাকি, আপনি উপায়ও বললেন কিছু কিছু যতটুকু হুম করা যায়। তারপরে ওই মোবাইলও যতটা কম সম্ভব ওই গাইডেড হুম অবজারভেশনে হুম রাখা। সেরকম হুম। এডিএইচডির ক্ষেত্রেও কি ব্যাপারগুলো ওই একই ফ্যাক্টর গুলো? নো, এডিএইচডির জিনিস একটু কিছু কিছু, যদি শুধু পার্সে এডিএইচডি থাকে হুম। তাদের একটু আলাদা জিনিস কিছু কিছু থাকে, যেমন তাদের তাদের কিন্তু একটা জিনিস বলে রাখি, তাদের অকুপেশনাল থেরাপিটাও কিন্তু একটু অন্যভাবে হয়, ও, একই হয় না। হ্যাঁ। তাদের থেরাপিস্টের মানে যে যে থেরাপিস্ট ট্রেন্ড সেই করতে পারেন, আইদার বিওটি বা এমওটি, তারাই জানে এটা কিভাবে করতে হয়। হুম, জিনিসটা হচ্ছে যে তাদের যেটা ঘরের কিছু ওয়েজ, যেমন যে স্টার চার্টিং আমি বলেছি, আর একটা ওয়ে হচ্ছে টাইম আউট। হুম, টাইম আউটটা কি হয়, যে বাচ্চা যখন খুব বদমাইশি করছে, যেটা আমরা টেম্পার ট্যান্ট্রামস যখন হচ্ছে, হুম, জিনিসপত্র এদিক হুম, ওদিক করছে, তাকে একটা ঘরের একটা কোনায় বা এমন একটা ঘরে যেখানে ভাঙচুর সে বেশি করতে পারবে না, হুম, বেশি ইনস্ট্রুমেন্টস নেই, একটু লাইটটা কম করে রেখে হুম, তাকে একটু যদি রাখা হয়, হুম, এরকম নয় যে ঘর বন্দি করে রাখা, বাট তাকে রাখা, তাকে ফোর্স করে মানে নয়, বাট তাকে একটু ওখানে নিয়ে যাওয়া, সেইটাতে, সেটাকে বলে টাইম আউট। ও, সেটা দিয়েও আমরা কিন্তু অনেক সময় ভালো রেজাল্টস পাই, এবং আমরা অ্যাডভাইস করি রাইট। যারা খুব সিভিয়ার এডিএইচডি তাদের থাকে বুঝতে তাদেরকে। তার মানে এবং মনে হচ্ছে যে হুম, ডাক্তারের পরামর্শ শুনে চললে এবং বাবা মারা যদি সেই মানে অতটা দিতে পারেন পেশেন্স এবং প্রচেষ্টা, অনেকটাই এই সিস্টেমটা মানে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা যাবে, তাই না এক্স্যাক্টলি। সমস্যাটা? আর একটা ম্যাডাম আমি বলে দিতে চাই যে হুম, এডিএইচডি এবং অটিজম দুটোতেই একটুখানি সিজার ডিসঅর্ডারের সাথে রিলেটেড থাকে। আমরা দেখেছি যাদের মৃগী রোগ থাকে, হুম, মানে যাদের নন ফেব্রাইল সিজার, যেটা ট্রু সিজার যাদের থাকে, হুম। তাদের চান্সেস অফ অটিজম বা এটাতে এডিএইচডি একটু হাই থাকে। তো তাদের তাদের না কিন্তু তাদের সন্তানদের? তাদের 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 যে বাচ্চাদের, যাদের আচ্ছা, যেই যাদের বাচ্চাদের। এপিলেপটিক বাচ্চাদের, হ্যাঁ, 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 তো বুঝতে পেরেছি। তাদেরকে কিন্তু এপিলেপটিক, আর আরেকটা দেখা যায় এপিলেপটিক, তাদেরকে কিন্তু অ্যান্টি এপিলেপটিক্স দেওয়া খুব ইম্পর্টেন্ট, এবং সেটি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট বা নিউরোলজিস্টের দ্বারা দেখানো এবং তার চিকিৎসাটা করা খুব ইম্পর্টেন্ট। সেটা করিয়ে, এবং তার সাথে সাথে তাদের মাঝে মধ্যে আহ, তাদের একটু আহ, যে যে অ্যান্টি এপিলেপটিক্স আবার যে দেয়া হয় তাদের, সেইটাতেও কিন্তু কিছু কিছু বিহেভিয়ারাল ইস্যুস আসে। সেই বিহেভিয়ারাল ইস্যুসটাকেও কিন্তু ম্যানেজমেন্ট করা যায়, বাট এপিলেপসিটাকে আমাদের প্রিভেন্ট করতেই হবে ইন দ্য ফার্স্ট গো। বিকজ এপিলেপসিতে একটা যদি কন্টিনিউয়াস এপিলেপটিক চেঞ্জেস হতে থাকে, একটা ব্রেনের চেঞ্জেস আসে, হুম। সেইটা আমাদের প্রিভেন্ট করে তার বিহেভিয়ারাল মডিফিকেশনস করা যায়। এটা বেসিক্যালি একজন সাইকিয়াট্রিস্ট নিউরোলজিস্ট টাই আপ করে কাজ করে। ওকে, তার মানে কোনো বাবা মাদের জন্য এটাই বলা যে ওরা যখনই কোনো এরকম যদি তাদের মনে কোনো সন্দেহ আসে সবার আগে পেডিয়াট্রিশিয়ানকে এটা জিজ্ঞেস দেখাতে হবে, তাই তো? এবং পেডিয়াট্রিশিয়ানই বোধহয় বলে দেবেন যে চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে যেতে, হ্যাঁ, এবং সেখান এডিএইচডি থেকে। থাকলে এডিএইচডির জন্য কিন্তু অনেক সময় প্যারেন্টসরা ডাইরেক্টলি নিজেরাও চলে আসতে পারে। অনেক সময় মানে যেহেতু পেডিয়াট্রিশিয়ানসরা অনেকটাই বিজি থাকে, অনেক সময় পেরেন্টসরা আমাদের কাছে এখন ডাইরেক্টলিও চলে আসছে উইথ, ওকে। মানে যখন বাচ্চাদের আরেকটা জিনিস আমরা দেখা যায় যে স্পিচ ডিলে। হ্যাঁ। স্পিচ ডিলে কিন্তু তার একটা চান্সেস হতে পারে যে তার অটিজম, এরকম নয় যে তার অটিজম হুম, হবেই, তার হুম, একটা চান্সেস থাকে। তো হুম, এই নিয়ে বেশিরভাগ পেরেন্টস আমাদের কাছে ডাইরেক্টলিও আজকাল চলে আসে। ওকে। সেটাতে আমরা এরকম নয় যে আমরাই পুরোটা করি কাজটা, বাট আমরা পেডিয়াট্রিশিয়ানের সাথে টাই আপ করে সেটার ম্যানেজমেন্টটা করি। হ্যাঁ, কিন্তু এই যে আপনি কথাটা বললেন না অনেকে ডাইরেক্টলি চলে আসে, এই কথাটার মধ্যেই কিন্তু আরো অনেক কথা লুকিয়ে আছে। সেটা হচ্ছে ডাইরেক্টলি কারা আসেন যাদের ততটা অ্যাওয়ারনেস আছে। লোকে হুম যেখানে বড় অ্যাডাল্ট লোকে হুম। মেন্টাল হেলথের ব্যাপারে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে যেখানে মনে করছে ও পাগল হয়ে গেছে, এরম তো ব্যাপার হ্যাঁ, না। সেখানে এইটা বাচ্চা আমি একটু নিয়ে যাবে ক্ল্যারিফাই। চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে, সে তো আরো সাংঘাতিক ব্যাপার, তাই না? হ্যাঁ, আমাদের কিছু প্রবলেম। এইটা আপনি মনে করবেন না, আপনার বাচ্চার যদি অটিজম বা এডিএইচডি থাকে, আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, তা আপনার বাচ্চা বা আপনি পাগল হয়ে গেছে, হুম। এটা একদম ভাববেন না। এই যে পাগলের ডাক্তার, এই টার্মটাই এখন অ্যাকচুয়ালি ভুল, এবং হ্যাঁ, যারা বলে এটা এটা এটা
ক্রিমিনাল অফেন্স যারা বেসিক্যালি বলে এটা। একদম তো একদম এরকম কিছুই নয়, আমাদের সবার মধ্যেই অ্যাবনর্মালিটি কিছু না কিছু আছে, একদম। সব মানুষের মধ্যেই। হুম। এবং এই মানুষদের মধ্যেও যে অ্যাবনর্মালিটিটা আছে, সেটা যদি ঠিকভাবে চিকিৎসা করা হয় তাকে তার ঠিক আউটকাম পাওয়া যাবে। ইনফ্যাক্ট ওটা অ্যাবনর্মালিটি তো আমরা বলছি না, নাম দিয়েছি, ওটা আমি তো বলবো একটা ভেরিয়েশন, না? আপনি সেইভাবেও দেখতে পারেন, তাই না? দেখতে পারেন, আরেকটা যেটা সেইভাবেও বলছিলাম যে দেখতে পারেন। এডিএইচডি পুরো টার্মটা যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারটা কি আপনার কি মনে হয় না এই ওয়ার্ডটা রিপ্লেস করলে ভালো হয়? সেটা সাবজেক্ট টু ভেরিয়েশন, এবং ডিসঅর্ডারটা সবার হয় না। যে হুম, বাচ্চা যে একটু বেশি চনমনে, এটার মানে নয় যে, যেমন আমি এক্সপ্লেন করলাম আপনাকে যে তার হ্যাঁ এডিএইচডি, এর কিন্তু হ্যাঁ ক্রাইটেরিয়াস আছে, এর হ্যাঁ স্কেলস আছে। সেইটা দিয়ে আমরা বলি যে জাস্ট বাচ্চা একটু উৎপাত করছে বা একটু বদমাইশি করছে, এর মনেই নয় যে তার মানে হ্যাঁ না এডিএইচডি পার হ্যাঁ সে আছে। আমাদের এটা ছোট আমরা আমরা যখন বলে দিই না এই বাচ্চাটির এডিএইচডি, হ্যাঁ আমরা অনেক সময় বলে দিই এই বাচ্চাটির এডিএইচডি, বাট এটা একদমই আপনারা ভাববেন না যে এই বাচ্চাটি মানে বদমাইশি করছে বা এরকম করছে বা একটু উৎপাত করছে বা কনসেন্ট্রেট করতে পারছে না, তার এডিএইচডি আছে। আপনারা আসুন, আমরা দেখবো, হ্যাঁ তারপরে আমরা সেটা হ্যাঁ স্কেলস বা আপনার প্রপার হ্যাঁ। ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। ওটা ওরকম লুজলি এক্স্যাক্টলি। বলা উচিত নয়। এডিএইচ এই যে লুজলি না বলে না দিলাম না না মেজরলি, সেটা ঠিক নয়। না, আমরা আমাদেরই মনে স্কুলে আছে অনেক না সময় শুনি যে ছোটবেলায়, এ এডিএইচডি বাচ্চা, হ্যাঁ না 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 আমরা সেটা স্কুলে হ্যাঁ অনেক সময় টিচ, এবং কি এটার সাথে সাথে পেরেন্টসদের সাথে সাথে আমি একটু অ্যাওয়ারনেস করতে চাই হুম টিচারদের, যে হুম কারণ টিচারদের একটা বড় রোল আছে ইন বোথ ইন অটিজম অ্যান্ড ইন এডিএইচডি। তো সেই টিচাররাও যাতে তাদের এই বাচ্চাদেরকে সেগ্রিগেট না করে, বাচ্চাদেরকে একসাথে নিয়ে তাদেরকে এক্সট্রা হেল্প দিয়ে, এখন যেরকম স্কুল রিসোর্স রুম হচ্ছে প্রত্যেক সরকারি জায়গাতেও এরকম হচ্ছে, তাদেরকে হেল্প করা, হুম তাদের অনেক সময় শ্যাডো টিচার লাগে, সেই রকম ব্যবস্থা করা, এই জিনিসগুলো এখন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরো অনেক হ্যাঁ ভালো করতে পারি। হ্যাঁ একদম একদম একদম। ভীষণ ইয়েস। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি আমার দর্শকদের জন্য আর মানে সংক্ষেপে একটা সামারি কিছু মেসেজ দিতে চান এই হ্যাঁ, বিষয়ে? নিশ্চয়ই। হ্যাঁ আমি হ্যাঁ এটাই বলতে চাই যে বোথ অটিজম অ্যান্ড এডিএইচডি, এগুলো প্রবলেমস, এগুলো নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমস। আজকাল তাদের রেট অফ ডিটেকশন এবং এগুলোর বিকজ অফ দিস ফাস্ট পেস লাইফ এগুলো অনেক বাড়ছে। হুম বাট জিনিসটা হচ্ছে আমরা যদি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করি এবং তার থেরাপি করাই, এবং মা বাবাকে খুব উচিত যে পজিটিভ থাকা, হুম যে তার আছে, ভেঙে না পড়ে তার জন্য লড়াই করা এবং তার বাচ্চাকে আইসোলেট না করে দেয়া এবং তাকে নিয়ে চলা, হ্যাঁ সেটার দিক থেকে যদি ইমপ্রুভমেন্ট করা যায়, তাহলে গোটা প্রজন্মের একটা উন্নতি হবে এবং তার ছেলে মেয়েরও নিশ্চয়ই একটা উন্নতি আসবে। হ্যাঁ 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 একদম। এবং যখন ইনক্লুশন করবে, যখন বাচ্চাদের যদি শেখানো হয় সবাইকে ইনক্লুড করার কথা, সে বাচ্চাগুলোর তো কত বেটার হিউম্যান বিং তৈরি হবে না প্রথম থেকে। এক্স্যাক্টলি, হুম, এক্স্যাক্টলি। তারা অন্যকে অপরকে নিয়ে চলার যে জিনিসটা, হ্যাঁ সেই জিনিসটা, এবং শেয়ারিং ইজ কেয়ারিং যেটাকে আমরা বলি, সেইটাকে, সেই জিনিসগুলো যদি তারা শেখে, হ্যাঁ তারা কিন্তু তারা নিজের তাদের মানুষত্ব তারা অনেক দিক থেকে এগিয়ে যাবে, একদম যেটা এখন এই পৃথিবীতে খুব ইম্পর্টেন্ট। একদম একদম। তাহলে অন্যান্য যে ভবিষ্যতে যে অন্যান্য মেন্টাল হেলথ ইস্যুস যেগুলো থাকে সেগুলো অনেক কমে যাবে, তাই না? ইয়েস, ইয়েস, ডেফিনেটলি। হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ না এই বাচ্চাদেরই আবার পরবর্তীকালে ডিপ্রেশন হওয়ার চান্সেস বেশি থাকে, সুইসাইডিলিটি বেশি হওয়ার থাকে। এগুলো অনেকটাই প্রিভেন্টেড হয়ে যায় যদি আমরা ছোট বয়স থেকে এদেরকে নিয়ে একসাথে নিয়ে চলতে থাকি। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব আমার দর্শকদেরও মানে অনেক কিছু তো আমরা আলোচনা করলাম যেগুলো নর্মালি জানা থাকে নেই, সেগুলো ওনাদেরও নিশ্চয়ই অনেকের অনেক উপকার হবে এই পডকাস্টটা থেকে। এবং আপনার সাথে আরো পডকাস্ট এর পরবর্তী কালে আমরা যেটা করব যে অন্যান্য যে বাচ্চাদের মেন্টাল হেলথ ইস্যুস গুলো থাকে আদার দেন অটিজম আর এডিএইচডি, ইনক্লুডিং লার্নিং ডিসঅর্ডার, যেটা সিভিয়ার লার্নিং ডিসঅর্ডার আর অন্যান্য, ওটা নিয়ে আমরা আমাদের পরের পডকাস্টটা করব। দর্শকরা সঙ্গে থাকবেন। আর আজকের এপিসোড এখানেই আমি শেষ করছি। আপনাদের সবার 2025 খুব ভালো কাটুক, খুব স্বাস্থ্যের সাথে আনন্দের সাথে কাটুক এই কামনা করছি।
থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ডক্টর সিদ্ধার্থ। নমস্কার। নমস্কার। আমিও সব দর্শক বন্ধুদের এবং আপনাকে হ্যাপি নিউ ইয়ার 2025 আগাম শুভেচ্ছা দিয়ে রাখতে চাই এবং সবার ভালো কাটুক একদম। 2025। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুনি বলেই আমি শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ।